এদেরকে কিন্তু সবচেয়ে বেশি মারে কিন্তু আমেরিকা। আপনি যদি আফগানিস্তানে দেখেন, আপনি যদি পাকিস্তানে দেখেন, পাকিস্তানে পারভেজ মোশাররফ প্রেসিডেন্ট জুনিয়র বুশের প্রেসারে অনেক জঙ্গি মেরেছে। এবং আপনার সব মিলে আপনি কিভাবে আপনি এগুলো জায়েজ করবেন? আপনার কথা, আসলে আপনার কথাটা একটু যোগ করি, গাজাতে যখন মারা যায় সেটা আমেরিকা, কিন্তু বাংলাদেশে কিন্তু আমেরিকার সাথে একটা প্রেম। এটা তো দেখেন, আমি পতিতাবৃত্তি কথাটা আমি বলতে চাই না, কারণ আমি সাধারণত নারী আসে ওই কথাটা বলি না যে কোনো জায়গায় নারীদের, মানে এটা এইসব শব্দ আমি বলি না, কিন্তু দেখেন এটা তো অনেকটা এই পতিতবৃত্তির মতো হয়ে গেল। মানে আমরা যদি পতিতা কথাটা, দর্শকরা মাফ করবেন, পতিতা কিন্তু ধরেন, বা পতিত ছেলে, পতিতা ছেলে ও তো পতিতা হিসাব আছে, সে কিন্তু তার খদ্দরকে ভালোবাসে না, পছন্দ করে না, টাকার জন্য কিন্তু সে ওখানে প্রেমটা দিতে বাধ্য হয়। জামাতের তো একই অবস্থা, এদের মধ্যে তো প্রেম থাকার কোনো কারণ নাই। তো এটা তো ওই বৃত্তি বা ওইটাকে মানুষ যেভাবে খারাপ চোখে দেখে, বিষয়টা কিন্তু একই না ফরিদ ভাই? আমি মনে করি তার চেয়েও নিচু। আপনি যে উদাহরণ দিলেন তাদেরকে আপনি তাও মিনিমাম সম্মান দিয়েছেন। তাদেরও যদি আমরা বলি, অর্থাৎ যারা দেহ ব্যবসায়ী, তাদেরও মিনিমাম একটা নৈতিকতা থাকে, মিনিমাম তো ওইখানেও আছে, ওইখানেও একটা নৈতিকতা থাকে। এত তো তাও নাই। আপনি দেখেন সকালে এরা যায় হলো তেহরানের কষায় খোমেনির জানাজা পড়তে, পরের দিন বিকেলে বাংলাদেশে আমেরিকা হলো তার শ্রেষ্ঠ বন্ধু। মানে কত বড় ফাত্রামি, কত বড় মিথ্যা ধোকাবাজি, কত বড় মুনাফাকি, কত বড় ভণ্ডামি একই সাথে। মানে আপনি কল্পনাও করতে পারেন। একদিকে দেখেন এরা বলতেছে যে এরাই কিন্তু স্লোগান দিত, রুশ ভারত মার্কিন ফুরিয়ে গেছে তোদের দিন, এখন মার্কিনীরা তাদের খালু শ্বশুর হয়ে গেছে। আবার আমি যেদিন আমেরিকার পক্ষ নিব, আমি কিন্তু বলে দিয়েছি এই আওয়ামী লীগের সাথে, এই ভারতের সাথে আমেরিকার সুসম্পর্ক স্থাপন হবে। তখন এরা কি স্লোগানটা দিবে? এরা তো বলেছে জামাত এর পরীক্ষিত বন্ধু আমেরিকা। আপনি দেখেন, কারণ আমেরিকা জনস্রোতকে ভয় পায়, কারণ ডিসেম্বরে দেশে গণঅভ্যুত্থান ঘটবেই, কেউ ঠেকায় রাখতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা ঢাকায় আসাম পদার্পণ করা মানে বহু রাজনৈতিক দল এবং নেতার পায়ের নিচে মাটি থাকবে না, একেবারে তাসের ঘরের মতন মানে ভেঙে চুরে যাবে তাদের স্বপ্নের মিনার। তো তখন কিন্তু আমেরিকা কি করে? তখন আমেরিকা কি তাদের পক্ষ নেবে? কখনোই নেবে না। আমরা সাদ্দামের পরিণতি দেখেছি। একমাত্র লিবিয়ার গাদ্দাফি ছাড়া সবাই তো তাদের ফ্রেন্ড ছিল মধ্যপ্রাচ্যে। ওসামা বিন লাদেন আমেরিকার ফ্রেন্ডস, হি ইজ দেয়ার বয়। সাদ্দাম হোসেনকে তো রিগান বলতো হি ইজ আওয়ার বয়, কোথায় বলে নাই? তাই না? সব তাদের লোক। তাদের শেষ পরিণতিটা কি হয়েছে? তাদের শেষ পরিণতি আমরা দেখেছি। তো এইখানেও কিন্তু তাই ঘটবে। তখন এর আবার দেখবেন আমাদের বলবে আমেরিকার দল, এই আপনাকে আমাকে এই একটা বছর যেতে দেন, এই আপনাকে আমাকে এই জামাতিরা যারা বলছে আমেরিকা তার পরীক্ষিত বন্ধু, এখন যেমন আমাদের ভারতের দালাল বলে না, শেখ হাসিনা দোসর বলে না, এরাই এক বছর পরে আমাদের মার্কিন দালাল বলবে। অথচ এদেরই বউ পোলাপান এই যে ইউকেতে থাকে জামাতের গোলাম আজম, এই যে গন্ডগোল আজমের দুই পোলা কিন্তু ইউকেতে থাকে, তারা ইউকের পাসপোর্টধারী, কিন্তু বাংলাদেশে তারা দেখে বিরাট বড়, একেবারে বিরাট আদার ব্যাপারী হয়ে গেছে, দেশপ্রেমিক হয়েছে। আসলে তো দেশপ্রেম তাদের পাকিস্তান প্রেম। তো আপনি যেটা বললেন যে আমাদের দেশে যেগুলো ঘটতেছে এখন এই বামপন্থীদের নিয়ে, আর জামাতের কথা বলেন, জামাত এবং বামপন্থী এরা টোটালি হিপোক্রেট। এদের রাজনীতির ভিত্তি হচ্ছে মিথ্যা, প্রতারণা, ধোকা দেওয়া। কখনো কখনো শুধু অন্যকে ধোকা দেয় না, এরা কখনো কখনো আত্মপ্রবঞ্চিত হয়। বামপন্থীরা দেখবেন এরা কিন্তু আত্মপ্রবঞ্চিত হয়। জামাতের আবার আত্মপ্রবঞ্চিত না, এরা নিজেরা নিজেদের খুব ভালো করে বুঝে। এরা আত্মপ্রবঞ্চিত না, নিজেরাই এরা জনগণকে ধোকা দেয়, মানুষকে ধোকা দেয়, মুসলমানকে ধোকা দেয়। আপনি দেখেন এরা ফিলিস্তিনের গাজার মুসলমানের জন্য খুব চেঁচায়, কিন্তু বেলুচিস্তানে যে 75 বছর যাবত 73 বছর যাবত মারতেছে, কোনো প্রতিবাদ করেনি। ইভেন পাকিস্তান যে আফগানিস্তানে হামলা করলো, নিন্দা পর্যন্ত জানায়নি। প্রতিবাদ তো দূরের কথা, নিন্দা পর্যন্ত জানায়নি, একটা বিবৃতি দেয় নাই। কিন্তু তারা আবার দেখবেন যে গাজাতে যদি কেউ উষ্টা খায় পড়ে যায়, কাশ্মীরে যদি কেউ মানে হার্ট অ্যাটাকে মারা যায়, তাহলে বাংলাদেশে মিছিল মিটিং শুরু হবে। আপনি দেখেন পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেখানে কি করলো এই জামাতে? এখানে 200 সরকারিভাবে 200 লোক মেরে ফেলেছে। ওই দিন আমার সাথে কথা হইলো পিওকের একজন লোকের সাথে, সে বললো যে 600-র উপর, সরি পিওকের না, মানে পিওকের নিয়ে যে গবেষণা করে ভারতে, তাদের সাথে কথা হয়েছে, তারা বললো মিনিমাম 600 লোক মেরে ফেলেছে। কিন্তু পাকিস্তানের কথাতেই 200 লোক মেরেছে। ওটা বাদ দিলাম, ভারত বলছে ওটা তো মানবে না। ভারত যদি কালকে বলে যে আল্লাহ আছে, বাংলাদেশের মুসলমান বলবো আল্লাহ নাই। ভারতের মুসলমান কালকে যদি বলে যে নবী হলো আল্লাহ রাসুল, বাংলাদেশের মুসলমান বললো নবীরে অস্বীকার করবে।
এই হলো বাংলাদেশের মানুষের খাসিরত। আপনি যে শিরোনামটা দিয়েছেন সেটার সাথে কিন্তু এটা নিয়ে কিন্তু একটা বই লেখা যায়। আপনি যে শিরোনাম দিয়েছেন যে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা, এটাকে একটু মডিফাই করে একটা বই লেখা যাবে, গ্রন্থ লেখা যাবে, শত শত বই লেখা যাবে, শত শত মানুষ লিখতে পারে, কলাম তো হাজার হাজার লেখা যেতে পারে। এইখানে ভারত ঘৃণা আপনি যেটা বলেছেন, আপনি অবশ্য একটু ছাড় দিয়েছেন, বলছেন ধর্ম থেকে ঘৃণা আসে না, কিছুটা ধর্মে ঘৃণা আছে। বাংলাদেশে একটা সোকল্ড হাদিস আছে গাজওয়াতুল হিন্দ, এটা ধর্ম থেকে এসেছে, ভারত বিরোধিতা। আর নিঃসন্দেহে আপনি যেটা বলেছেন মুক্তিযুদ্ধ বিরোধিতার কারণেই ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, হিন্দুরা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। সেই কারণে বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের সহ্য করতে পারে না, ভারত সহ্য করতে পারে না। পাশাপাশি ওই যে তথাকথিত গাজওয়াতুল হিন্দ, ওই যে ইসলামের একটু জজবা আছে, এটাও একটা কারণ। এই দুই কারণে মিলে ভারতের হিন্দুদের এবং ভারতকে পছন্দ করে না। অথচ সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার পরে সবচেয়ে বেশি মুসলমান বাস করে ভারতে, সবচেয়ে বেশি। এবং পৃথিবীতে কোনো মুসলমান দেশে কোনো অমুসলিম না, কোনো মুসলমান দেশে এত মাজার নাই। আপনি সৌদি আরবে একটা মাজার বানাতে পারবেন? আপনি ইরাকে, আপনি 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 বাহরাইনে মাজার বানাতে পারবেন? কুয়েতে মাজার বানাতে পারবেন? কাতারে মাজার বানাতে পারবেন? কাল্লা থাকবে কারো? শুক্রবারে তো কারো গর্দন থাকবে না। কিন্তু ভারতে দেখেন সব সব মাজার, সব ভারতে। আরেকটা উদাহরণ দিই, এই ভারতে দেওবন্দ মাদ্রাসায় কোথায়? ভারতে। বেরেলবি আজমির শরীফ কোথায়? ভারতে। কিন্তু তাদের কাছে ভারত ভালো লাগে না। চিকিৎসা করবে কোথায়? ভারতে। চাল খাবে কোথায়? ভারতের। ফল খাবে কোথাকার? ভারতের। ডাল খাবে কোথায়? ভারতের। এমনকি ডাল ফেন্সিডিল খাবে কোথায়? ভারতের। সব ভারতের। আরে ভাই ওই জিনিসটা একটু দেখবেন, ওই যে ধর্ম তো ধরেন আমাদেরও আছে, আমি যে কয়েকটা দেশের কথা বললাম ওদেরও আছে, মিশরেও ইসলাম ধর্ম, মরক্কোতেও ইসলাম ধর্ম, তো সেখানে তো তারা এত ঘৃণা করে না। আমি মানে ওইটা বলতে চাচ্ছি, তাদের ওখানে তো কোনো ঘৃণাই নাই। ঠিক আছে, চমৎকার বল না, আমি ওই জন্য বলছি বাংলাদেশি মুসলমান, আমি ওদের কথা বলি নাই। কারণ আরবিরা ভারতকে ঘৃণা করে না, বরং ভারতের মুসলমানদের ঘৃণা করে। বাংলাদেশের মুসলমানদের তারা ঘৃণা করে। আপনি যে দেশের নামগুলো বললেন, মরক্কো ছাড়া সব দেশগুলো, ইভেন আমি আশ্চর্য হয়ে গেলাম যে সবচেয়ে দুর্বল মুসলমান হলো ওই এলাকায় ফিলিস্তিনিরও মুসলমান বাঙালি মুসলমানদের পছন্দ করে না, ফিলিস্তিনিরাও ভারতীয় মুসলমান পছন্দ করে না। কালকে আমার সাথে একজনের সাথে কথা হয়েছে, সেই ইসরায়েলে গিয়েছিল, তারপর মিশরে থেকেছে, মিশরে তার বন্ধু আছে, কথা হয়েছে, সে প্রতি সপ্তাহে একবার আমার লাইভে আসবে কথা বলার জন্য। সম্ভবত আপনার সাথে যদি সুযোগ হয় আমরা একসাথে কথা বলবো তাকে নিয়ে। উনি বলেছেন আমাকে, কয় মিশরিয়ারা তো বাংলাদেশের মুসলমান নামই শুনতে পারে না, কয় এমনকি ফিলিস্তিনিরও মিশরের নাম শুনতে পারে না। ঠিক যেমন পাকিস্তানিদের নাম এখন আফগানিস্তানিরা পছন্দই করে না। কোনো আফগানিস্তানের, বেলুচের কথা বাদ দেন, আফগানিস্তানে যারা আফগানি মুসলমান তারা তো পাকিস্তানের নামই সহ্য করতে পারে না। আবার সে দেখেন, যে আফগানিস্তানের জন্য বাংলাদেশের মানুষ স্লোগান দিল যে তারা হবে তালেবান, বাংলা হবে আফগান, সে আফগানিস্তান কিন্তু এখন ভারতের বন্ধু, তারা বলেছে ভারত তাদের বন্ধু। এখন তারা আফগানিস্তানের বিরোধিতা শুরু করে দিয়েছে। আসলে এই অঞ্চলের মানুষগুলো, এরা তো আসলে আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, আইডেন্টিটি ক্রাইসিস, হীনমন্যতায় ভোগে, যে আমি যদি আরব না হই, তুর্কি না হই, ভারত বিরোধী। এরা কিন্তু সব এদের 7 পুরুষ 5 পুরুষ আগে খুঁজে পাওয়া যাবে, সব হিন্দু এবং নিম্নবর্গের হিন্দু। এটা আমি বলি নাই, এটা কে বলেছে? পাকিস্তানের খাজা আসিফ বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রী, যে হামারা পূর্বজ হিন্দু থে। আফগানিস্তানের মন্ত্রী এই যে 1 সপ্তাহ হয় না এসে বলছে যে হামারা ডিএনএ ভি হিন্দুস্তানি হ্যাঁ। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কি বলেছে? যে আমাদের ডিএনএ তো ভারতীয়। তো এই কিন্তু এদের আইডেন্টিটি ক্রাইসিস নাই, কারণ বাংলাদেশের মুসলমানরা নিচু বর্গের হিন্দু থেকে মুসলমান হয়েছে, তাই তাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে। তার সাথে যুক্ত হয়েছে এই যে 71-এর পাকিস্তান প্রেম। এই দেশে পাকিস্তান প্রেম এত মারাত্মক, আমি একটা পড়ে দিয়েছিলাম যে যারা প্রয়োজনে আল্লাহকে অস্বীকার করবে, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সমালোচনা করলে বা পাকিস্তানের বিরুদ্ধে যাবেন, সমালোচনা আপনার কথা শুনবে না। কারণ ওই যে 71-এ পাকিস্তান ভাঙার বেদনা, আমি বিস্মিত হয়ে যাই। এরা বেলুচের পক্ষ নিবে না, এরা আফগানিস্তানের মুসলমান মালের পক্ষ নিবে না। এমনকি 25,000 ফিলিস্তিনিকে মেরে ফেলেছে আপনার সেই ব্ল্যাক সেপ্টেম্বরে বলে কথিত, যেটা সেই কুখ্যাত ব্ল্যাক সেপ্টেম্বরে 25 থেকে 30,000 মানুষ ফিলিস্তিনি মুসলমান হত্যা করেছে। আজ পর্যন্ত কোনো মুসলমান, কোনো বামপন্থী, কোনো এই ভণ্ড চিঙ্কু বামেরা বা বামেরা কেউ এগুলো না সমালোচনা করে না। কিন্তু এদের আপনি দেখবেন যে আরেক কথা কি বলে, 30 লক্ষ মানুষ মেরে ফেলেছে, বাংলাদেশের মুসলমান সমালোচনা করে না। মাদ্রাসায় বলাৎকার করে, বাংলাদেশের মুসলমান সমালোচনা করে না। পাকিস্তানি মৌলবীরা এই দেশে এসে ভারতের মৌলবীরা যখন আসে খুব ভালো। দেখেন আপনি আরেকটা জিনিস দেখাই, এই দেওবন্দ মাদ্রাসা থেকে পড়ে এসে রাজ্জাক বিন ইউসুফের পোলায় বলে ধর্মনিরপেক্ষতা হারাম। এই মাদ্রাসায় হাটহাজারির যত বড় বড় মৌলানা দেওবন্দ থেকে পাশ করে আসছে, পরে এসে বলে যে এটা ধর্মনিরপেক্ষতা হারাম। কিন্তু সবচেয়ে হাস্যকর ব্যাপার, দেওবন্দের মাদ্রাসার যে প্রধান, যে মাদানি যারা এটার দায়িত্বে আছেন,
তারা স্পেশাল নামাজ পড়ে যে হে আল্লাহ বাংলাদেশে তুমি, ভারতকে তুমি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করার তৌফিক, স্পেশাল নামাজ দোয়া করে নাই শুধু। স্যার আপনাকে আমি একটা জিনিস জানাই, বিলিভ ইট অর নট, ভারতের নিউজে এসেছে তারা এই যে যে আপনার সর্বশেষ নির্বাচন গেল, তারা দেওবন্দে স্পেশাল নামাজ পড়েছে, স্পেশাল নামাজ, যে যাতে এই দেশ ধর্মনিরপেক্ষ থাকে। আর সেখান থেকে পড়ে এসে বলে ধর্মনিরপেক্ষতা হারাম, গণতন্ত্র হারাম, সমাজতন্ত্র তো বহুত আগে হারাম করে রেখেছে। আর এই হারাম করা সমাজতন্ত্রে ঘেরাই আবার এই জামাতিদের সাথে পড়ে। আমি বুঝে উঠতে পারি না, আপনি বললেন যে ফরিদের মোষ রাখা হারাম, আবার আপনার সাথে আমার ফিরিতি, আপনি বলতেছেন মোষ রাখা হারাম, আমি বললাম যে মোষ না রাখা হারাম, আপনি আমার সাথে খাতির রাখেন, আমরা তো সবই রীতি হয়ে গেলাম না। এই বামেরা, এদের বলা হয়েছে, এই যে দেখেন বাংলাদেশের একজন বামপন্থী নেত্রী আছে, সে আবার ব্রাহ্মণ কন্যা, শুনেছি, উচ্চশিক্ষিত, বিরাট ত্যাগী নেতা, সে বাংলাদেশে একটি বিভাগে গরুর মাংস বিলায়। কোনোদিন শুনেছেন পাহাড়ে গিয়ে গিদর বা শুয়োরের মাংস দিয়েছে, যেটাকে কেউ কালাখাসি বলে, শুনেছেন কোনোদিন? তার মানেটা কি দাঁড়াইলো? এরা মিথ্যুক, ধোঁকাবাজ, এরা নিজেকে প্রমাণ করতে চায়। একদিকে হিন্দু বলে তো আমি তো মুসলমানের পক্ষে, মানে দিন শেষে এরা আসলে না বাম না প্রগ্রেসিভ। এই দেশের দেখবেন আপনি হেফাজত যারা, তারাও ভণ্ড। এই দেশে জামাত যারা, তারা বড় ভণ্ড। এই দেশে বুদ্ধিজীবীরা ভণ্ড, লেখক ভণ্ড। কেন ভণ্ড? আপনি দেখেন, সবচেয়ে দুঃখের কথা বলি, আপনি যেহেতু কথাটা তুলেছেন, এটা শুরুতেই বলতে চেয়েছিলাম, বলে গেছিলাম। চিত্রনায়ক আমাদের বাংলাদেশের অনেকেরই সুপারস্টার, তখন তো সুপারস্টার শব্দ ছিল না আমাদের সময়, মহানায়ক সোহেল রানা, একজন উচ্চশিক্ষিত মানুষ, দাড়িও রাখেন না এখনো, যে এরকম দাড়ি রাখছে একেবারে জুব্বা পরে ঘুরে, তাও না। সেই সোহেল রানা এবং ছাত্রলীগ করা মানুষ, তারপর আবার জাসদ ছাত্রলীগ করা, উরি বাপরে, আরো মহা বিপ্লবী। তিনি কি বলেছে জানেন? হিন্দুদের মালানো বাচ্চা বলে প্রকাশ্যে গালি দিয়েছেন। এই তো 10 দিন হয়নি সেই ভিডিওটা বাজারে আসছে। আপনি কল্পনা করতে পারেন যে এই দেশে হিন্দুদের, আচ্ছা উনি কেন বিরোধিতা? উনি তো নিজে মুক্তিযোদ্ধা, উনি ছাত্রলীগ করতেন, তারপর আবার জাসদ ছাত্রলীগ, তিনি সেই আমাদের দাদা ভাইয়ের দল করতেন, এত বড় প্রগ্রেসিভ। সেই লোকটা হিন্দুদের মালানো বাচ্চা কোন সেন্সে বললো? এখানে কিন্তু ধর্ম কাজ করেছে এখানে কিন্তু, কারণ তিনি তো মুক্তিযুদ্ধ বিরোধী না, এটা তো তাকে আমি বলতে পারি না, কারণ তিনি নিজেই মুক্তিযোদ্ধা এবং তিনি ছাত্রলীগের নেতা ছিলেন একদা। এমনকি চলচ্চিত্র জগতে তার ভাই রুবেল বলেছিল যে বাংলাদেশে একটা মাত্র পরিবার যারা আওয়ামী লীগ করে চলচ্চিত্রে, সেটা হলো সোহেল রানা পরিবার, সে বলেছিল। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের, বঙ্গবন্ধুর পক্ষে এগুলো বলেছিল। সেই লোকটা বলতেছে হিন্দুরা মালাউন। আপনি কল্পনা করতে পারেন, এটাও প্রকাশ্য বলে এবং সেটা ভিডিওতে আসে। এটা হয় ঘরের ভিতরে বললে এক কথা, তাও অন্যায়। আপনি প্রকাশ্য বলতেছেন ওইগুলো তো মাল। সে কি বলেছে জানেন? যে 80% তো মালাউন ছিল, যারা ইয়েতে গিয়েছিল, কি আর শরণার্থী হিসেবে গিয়েছিল, মালাউনটা আসলো কেন, এরকম কথা বলেছে। তো এই দেশের মানুষের এটা মজ্জাগত, মানে এটা হয়তো অনেকে এটা দেখবেন, এটা নিয়ে কেউ কথা বলে না, আমি ছাড়া কেউ বলে নাই। কেন বলে নাই? কারণ একদিকে সোহেল রানার মতো এত বড় নেতা, এত বড় ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা হয়ে যায়, আবার ইসলাম শব্দ চলে আসে, ইসলাম খতমে চলে যাবে, আবার আওয়ামী লীগেরও রং আছে তার, এরা নিয়ে কেউ সমালোচনা হবে। কিন্তু এটা কত বড় অপরাধ করেছে সে, কত বড় অপরাধ আপনি বলেন। এই প্রকাশ্য, জামাতেরও তো প্রকাশ্য এসে মালাওয়ান বলে হিন্দুদের, কিন্তু সারাদিনই তারা হিন্দুদের মালাওয়ান বলে সামনে, কিন্তু মিডিয়াতে এসে বলে সোহেল রানা সেটা বলেছে। এই দেশের মানুষের মগজে হিন্দু বিদ্বেষটা ভয়ঙ্কর। এই দেশের ইহুদি বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ ধর্ম থেকে এসেছে, এটা আগে, তারপরে না 71-এর আসলো, যেটা 71-এ আসলো মুক্তিযুদ্ধের প্রশ্ন, কিন্তু আসলে তো ধর্ম থেকে এসেছে। এটা আমাদের মেনে নিতে হবে এবং এটা কাউন্সিলিং করতে হবে এই কথাটা। তা না হলে কিন্তু আমাদের দেশ, ইভেন ধর্ম সমালোচিত হবে, ইসলাম ধর্মই সমালোচিত হবে, কলঙ্কিত হবে। এই যে সিঙ্গাপুরে গিয়ে 2 জন প্রবাসী শ্রমিক ফেসবুকে উগ্রবাদী পোস্ট দিয়েছেন, তারা নিশ্চয়ই এমন কিছু লিখেছে যেটা সভ্য সমাজে যায় না, তাদের ঘেটি ধরে বের করে দিয়েছে। কোত্থেকে এটা শিখেছে? সেটা ধর্ম থেকে পেয়েছে, ধর্ম আর রাজনীতি থেকে সেটা পেয়েছে। আমাদের দেশে এইভাবে, একটা দেশে এইভাবে চলতে পারে না। এই দেশের হিন্দুদের প্রতি যে ঘৃণা, এটা পরিকল্পিতভাবে ছড়ানো হয় এবং হচ্ছে। কারণ এই বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করার একটা ষড়যন্ত্র 1975 পরে শুরু হয়েছে। আমি তাদের সবিনয়ে বলতে চাই, এটা 1947 থেকে শুরু হয়েছে। 47 থেকে শুরু হয়েছে এই উপমহাদেশকে কিভাবে হিন্দু শূন্য করা যায়। এই উপমহাদেশ শুধু ওই পাকিস্তান আর এই বাংলাদেশ না, ভারতকেও কিভাবে হিন্দু শূন্য করবে আপনি জানেন? এই ককরোচ পার্টি, যেটা আপনি মাঝখানে বলেছিলেন, এই ককরোচ পার্টির এক সদস্য দেখলাম কি বলেছে মুসলমান জানেন? যে মোদি যখন চলে যাবে, এই সরকার যখন, যোগী যখন চলে যাবে, তারা ভারতের সকল মন্দির ভেঙে মসজিদ বানাবে। বলেছে তারা গরু নিয়ে হিন্দুদের রাম মন্দির, যেটা যে রাম মন্দির বানিয়েছে অযোধ্যায়, সেখানে গিয়ে তারা কুরবানি দিয়ে গরু খাবে। এগুলো বলেছে এই ককরোচ পার্টিরা। তাদের স্বপ্নটা দেখেছেন? এটা আপনার একটা অদ্ভুত তথ্য দেই। আসামের মানুষের কি, আচ্ছা হেমন্ত বিশ্বাস শর্মার
সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক আছে? নাই। বাংলাদেশের মুসলমান তারা দেখতে পারে না কেন? কেন, কি কারণে? ওটা তো তাদের দেশের ব্যাপার। ওইখানে তো প্রতিবাদ করা বহু নেতা আছে। বাংলাদেশের মতো না তো যে হিন্দুদের আপনি নির্যাতন করবেন, কথা বলার পক্ষে কেউ থাকবে না। এই সোহেল রানা যেভাবে হিন্দুদের মালওয়ান বলছে, এটা যদি ভারতের কোনো অন্য নেতা মুসলমানদের এভাবে কথা বলে, সে প্রতিবাদের মুখোমুখি হইতো না? ভয়ঙ্কর প্রতিবাদের মুখোমুখি হইতো, ব্যাখ্যা দিতে হইতো এই কথা। আপনি দেখেন আসামের মুসলমানের শেখ হাসিনার কি সমস্যা, এবার আমাকে বোঝান। আমি তখন চেন্নাই থাকি, এটা আপনাকে আমি 5 বছর আগের কথা বলতেছি। 5 বছর আগে আমার সাথে যিনি ছিলেন, তিনি, তার বাড়ি নোয়াখালী, তিনি বিএনপি ঘরানার, কিন্তু রাজনীতিতে সক্রিয় না, সাপোর্টার, ভোট দেয় ধানের শীষে, জামাতও না, ধানের শীষে ভোট দেয়। তার সাথে আমার দেখা হয় চেন্নাই। আমরা একসাথে চেন্নাইয়ের একটি রাস্তায় হাঁটতেছি, তো বাইদা ভাই আমাদের সাথে আরো বাংলাদেশিরা আসছে, পরিচয় হয়ে গেছে, আমরা কথা বলতেছি। এই টাইমে আসামের লোক আসে, কি বলেছে জানেন? আমার এই এটা আমি তেমন না যে এখন বলছি, আগেও বলেছি, এটা আমি লিখেছি। কথা বলার পর যখন শুনো বাংলাদেশে, সে জিজ্ঞেস করলো কে কোন দল করে, তো সবাই বললো সব বিএনপি। ওইখানে সব, অদ্ভুত ব্যাপার, কাকতালীয়, ওইখানে সবগুলো বিএনপি। তো আমার কথার কেউ কিছু বলতেছে না, আমার কোনো কথা বলে না। তো আমার অর্ধেক লোকই আমাকে চিনে, আর পরস্পর পরিচয় হলো তারা বিএনপি। লোকটা কি বললো জানেন? কয় তোমরা শেখ হাসিনা মেরে ফেলো না কেন? 5 বছর আগের কথা বলতেছি। আচ্ছা, আসামের একটা মানুষের মগজে এটা কে ঢুকাইলো আপনি আমাকে বলেন? মুসলমান সে? হ্যাঁ, সে আসলে মুসলমান। হ্যাঁ, আমি তার ছবি তুলে রেখেছি। সে, ওইখানে আমাদের গ্রুপ ছবি আছে, আমি তুলে রেখেছি ইচ্ছা করে। ওই লোক বলতেছে যে শেখ হাসিনাকে মেরে ফেলো না কেন, বলে ফেললো। এখন যারা আমাকে চিনে তারা মুখ চাওয়াচাই করতেছে, এটা কি বললো? চিন্তা করে দেখেন আপনি, এই ঘৃণাটা কেমনে আসলো? শেখ হাসিনার প্রতি ঘৃণা কেন আসলো? আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, আপনি কেন মেরে ফেলতে চান? সে আমার কি বললো? কয় সাইদিরা ফাঁসি দিতে গেছে। আলাপ শুনছেন? আসামের মুসলমানের সমস্যা, নিজামি সাইদিরা ফাঁসি দিতে, আসামের মুসলমানের সমস্যা। কি বুঝলেন আপনি? এটা কি আপনি কল্পনা করতে পারেন? এই জন্য তো সাইদি আন্তর্জাতিক তাফসির কারক, মানে ওই ইন্ডিয়া, ওই অঞ্চলটা। আমিও তো তাহলে আন্তর্জাতিক তাফসির কারক। আমার কথাও তো আসাম, কথা তো শুনে, কলকাতায় শুনে, ত্রিপুরা, আমিও তাহলে আন্তর্জাতিক। আন্তর্জাতিক। ফরিদ ভাই, আমি 2-3টা পয়েন্ট আনতে চাই, ভুলে যাচ্ছি। আপনি কয়েকজন খুব, আপনাকে সবাই খুব চাচ্ছে, আপনার কথা শুনতে চায়, অনেক প্রশংসা করছে। তো একটা ককরোচ কারা, এটা তো আমরা বুঝতেই পাচ্ছি, আপনি এটা জানতে চাইছিল। আর একটা ইস্যু, ওই যে আপনার এই সাতক্ষীরায় জামাতের এক এমপি মামুনুল কাণ্ডের মতো একটা কাণ্ড ঘটেছে, কোনো মন্তব্য করবেন নাকি? আসলে ওই জামাতি তৃতীয় শ্রেণীর এই লোকগুলো নিয়ে কথা বলতে চাই না। এরা এত বেহায়া বেলাজ। প্রথমে বললো এটাই আইদা বানানো, তারপরে বললো তার দ্বিতীয় বউ, তারপরে আবার বউয়ের মুখোশ পরে আইলো আরেকজন, সে আসে নাই, আরেকজন আনছে। যে লোক বিবৃতি দিল যে তার শ্বশুর, ওই লোক তার পোলার বয়সের চেয়েও কম। মানে একটা ধুলায় অন্ধকার। জামাতেরা লোকেরা, এরা বললাম তো, এরা নিজেরা যখন ছাত্র, এই যে বলছি তো, ছাত্র শিবিরের ছেলেটা যখন ধরা পড়লো একটা মেয়ে নিয়ে, ওই মেয়েটাকে অপারেশন করাইলো, তাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল, তার সাথে যৌন সম্পর্ক করেছিল। পরে জামাতের থিঙ্ক ট্যাঙ্কাররা কি বললো যে আল্লাহর নবী রাসুলেরা নবীরা এবং সাহাবিরাও এগুলো করতো, আরেকজনের বউ পছন্দ হলে বলতো বউ দিয়ে দাও। এরা তো এরকম, এরা ধর্মকে ঢাল হিসেবে, এরা এইখানে তার সহজ ব্যাপার। আরো কত দেখেন না, বউ বানাই ফেলছে। যে মেয়ের বয়সই হলো 16-17 বছর, ভিডিও হলো আরো 2-1 বছর আগের, তারা এই 23-26 সালে নাকি তারা বিয়ে করছে। মানে কিরকম মিথ্যুক, মিথ্যার তো একটা সীমা থাকা উচিত। তো ওই ব্যাপারে যদি বলি, এরা যে চরিত্রহীন, এদের ধর্ম যে একটা লেবাস। আবার দেখবেন ওই নেতারই, ওই জামাত নেতা যে ধরা পড়েছে একটা মেয়ের সাথে, তারা ব্যক্তিগতভাবে কে কি করলো এটা আমার যায় আসে না। আমি কিন্তু তার সাথে কি করেছে, যদি ওই মেয়ে ম্যাচিউর্ড হয়ে থাকে, তার সাথে মিউচুয়াল যদি তারা কিছু করে, এই ব্যাপার আমার কোনো কথাই নাই, কারণ তাদের ব্যাপার। কিন্তু প্রশ্ন হইলো, তারা তো বড় বড় লম্বা লম্বা কথা বলে, তারা নারীদের সামনে দেখে না, পর্দা দিয়ে কথা ভোট চায়। আপনি একটা দৃশ্য দেখবেন বেরোইছে যে পর্দা দিয়ে ভোট চাইতেছে, মানে এত ভদ্রলোক। কিন্তু ওইখানে আরেকজনের, মামুনুল হক আরেকজন শহীদুলের বউ নিয়ে ঘুমায় 500 একে, এ আবার আরেকজনের নাতিরে নিয়ে শুয়ে থাকে। মানে অদ্ভুত ব্যাপার। ফরিদ ভাই, এখানে আমার একটা পয়েন্ট আছে। আমার পয়েন্টটা হলো, বাংলাদেশে যারা ওয়াজ করে, এত তারা ধর্মকে আপনার এইখানে এস্টাবলিশ করতে চায়, এবং মামুনুলের নিজের ওয়াজ আমি নিজ কানে শুনেছি। মামুনুল যে কাণ্ড করেছে, এই কাণ্ড করলে বুক পর্যন্ত পুঁতে মামুনুলকে মেরে ফেলা। ওই মেয়েটাও যেহেতু বিবাহিত, মামুনুল যাকে নিয়ে গিয়েছিল, এদেরকে বুক পর্যন্ত পুঁতে মেরে ফেলা হলো শাস্তি। আর জামাত যা করেছে, যে এই জামাতের এমপি,
সেখানে মেয়েটা বোধহয় অবিবাহিত হলে তার অন্য শাস্তি, কিন্তু এই জামাতের এমপিটাকে কিন্তু বুক হ্যাঁ, পর্যন্ত পুঁতে মেরে ফেলার কথা। তো যারা জানে স্যার। আপনার বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায়, সেই জামাত হেফাজত, তারা যদি এইটা যদি ওদের উপর একটু কার্যকর করে দেখাতো, তাহলে তো আমরা বুঝতে পারতাম যে না, ওরা, আপনি যেটা বললেন যে এরা প্রতারক না, এরা এরা সত্যি সত্যি অন্তরে যা সেটা চায়। কিন্তু আমরা তো সেটা দেখি না। আমরা যেটা দেখি, এরা সহজ সরল বাংলাদেশের মানুষকে আপনার অন্ধকারের দিকে টেনে নিয়ে যাওয়া, নাকি? হ্যাঁ, এবং তারা ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে। এরা হলো জামাল ফিরা পাগলা, ডিমের হালি ৩টায় বেচবে, ৫টায় না, ৫টায় কিনবে, ৩টায় বেচবে। ইসলামের কথা বলবে, তাহলে শরীয়ত আইন ওর উপরে কায়েম করে দেখাই দেখ। আপনি যেটা প্রস্তাব দিলেন আমি সমর্থন করলাম। জি। তারা এর উপরে আইন প্রয়োগ করে দেখাক, দেখি পারে কিনা তারা। কিন্তু ওই যারা ইসলাম দেখেন না, এরা নিজেরা মাদ্রাসা বানায়। আচ্ছা, ডক্টর শফিকুরের কোনো বাচ্চা মাদ্রাসায় পড়েছে? ওই আবু তাহের নাই ফায়ার বা গোলাম আজমের পোলা মাদ্রাসায় গোলাম পড়েছে কেউ? আজমের তো পড়ে নাই আমি জানি। নিজামীর ছেলে আমেরিকায় থাকে, কি সুন্দর ইংরেজি বলে, মানে হ্যাঁ, সে সে হলো মডার্ন। তাহলে এরা তো মাদ্রাসায় পড়ে নাই, তো এরা এরা ভণ্ডামি করে, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে। কারণ ভণ্ডদের শেষ আশ্রয় হচ্ছে ধর্ম। এটা আমি বলি নাই, এটা বলেছে ডক্টর হুমায়ুন আজাদ স্যার, বলেছেন যে ভণ্ডদের শেষ আশ্রয়স্থল হলো ধর্ম। আর লেনিন মার্কস এরা তো বলেই গেছেন যে বামপন্থীরা এখন এই এদের সাথে এত প্রীতি, তাদের যে পীর আনে পীর দস্ত, তাদের বামপন্থীদের যে নবী রাসূল, লেনিন মার্কস কি বলে গেছে? ধর্মকে কেউ বলেছে আফিম, কেউ বলেছে এগুলো ধর্ম হলো রাজনৈতিক হাতিয়ার, এগুলো বলে গেছে। কিন্তু এগুলো তারা এখন ভুলে গেছে। কারণ আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশে একটা জিনিস আমি দেখেছি, আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে, শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়ে, ভারত বিরোধিতা করতে গিয়ে প্রতিপক্ষ শত্রুর সাথে হাত মেলায়। এটা অসম্ভব। মানে টোটালি 180 ডিগ্রি উল্টো মতের মানুষের সাথে মিলে, এটা কি করে সম্ভব? কখন আমার সাথে আওয়ামী লীগের নেতাদের বিরোধ হলে বলি কি আমি আমি জামাতের সাথে গিয়ে আমি গাইটা বিরোধ করতে যাব? সম্ভব? তার সাথে আমার দ্বন্দ্ব হলে কি, আপনার সাথে আমার দ্বন্দ্ব হলে কি আপনি জামাত শিবির বা যারা পাকিস্তানের পক্ষে, তাদের পক্ষে আপনি তাদের সাথে গিয়ে আমার বিরোধিতা করতে পারবেন? কখনোই করবেন না, করতে পারেন না। এটা আপনার আদর্শ আপনার সাথে যায় না, আমার সাথে যায় না, আমরা যাবো না। কিন্তু তারা করতেছে। আর জামাত তো ধর্মকে আসলে, তারা জানে ধর্মকে তারা টোটালি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কারণ জামাতকে এই মওদুদি এটাকে ফেতনা হিসেবে ঘোষণা করেছে। হেফাজতের আমির কি বলেছিল যে ইহুদি না ছাড়া, মানে যদিও তার সাথে আমি একমত না, তার ওই ইহুদি শব্দের সাথে আমি একমত না, বলছে যে ইহুদি না ছাড়া কাদিয়ানির চাইতে জামাতি ফেতনা ক্ষতিকর। এটা জামাতি তো ছিল, ফেতনা আমার ছোটবেলায় আমি দেখেছি কওমি মাদ্রাসার মৌলবীরা এই জামাতের মওদুদির বই নিয়ে নিয়ে ঘুরতো, এবং এরা কত ক্রম, মানে কত ভাবে কাফের, এইটা প্রচার করতো। হ্যাঁ, এখনো আছে। এখনো প্রকাশ্যে বলে জামাতিরা কাফের, মওদুদিবাদীরা কাফের। আফগানিস্তানে তো জামাত ইসলাম নিষিদ্ধ, এটা কয়জন জানে বাংলাদেশের? আমিও তো আফগানিস্তানে জানতাম না, বলেন তো একটু। নিষিদ্ধ। হ্যাঁ, আফগানিস্তানে জামাত ইসলাম নিষিদ্ধ, সরাসরি তারা নিষিদ্ধ। মওদুদিবাদ নিষিদ্ধ সেখানে। আফগানিস্তান কিছু বই নিষিদ্ধ করেছে, তার মধ্যে ওখানে তসলিমার বই নিষিদ্ধ করে নাই, মওদুদির বই নিষিদ্ধ করে। আফগানিস্তানের মওদুদির বই পড়ে দেখান তো, দেখি পারেন কিনা। পারবেন না, আপনাকে মেরে ফেলবে। নাই, মওদুদিবাদ ওখানে নিষিদ্ধ, রাষ্ট্রীয়ভাবে আফগানিস্তান নিষিদ্ধ করে দিয়েছে। ওই যে আফগান যে আমিরাত, ইসলামী আমিরাত, তাদের দেশে তাদের সরকারের নাম তো ইসলামী আমিরাত, তাই না? তো তারা নিষিদ্ধ করে দিয়েছে। আর যে একটা প্রশ্ন এখানে কেউ সংক্ষিপ্ত করেছে যে ককরোচ পার্টি আসলে কারা? ককরোচ পার্টি হচ্ছে আসলে যারা এন্টি ইন্ডিয়ান, এক কথায় যদি বলি। এবার একটু ব্যাখ্যা করি। আচ্ছা। যারা বিভ্রান্ত বাম, কিছু উগ্রবাদী মুসলমান, কিছু ক্ষমতার থেকে পতিত, যারা জীবনে ক্ষমতায় যেতে পারবে না, যারা ডিপ স্টেটের পয়সা খাচ্ছে, যারা পাকিস্তান পেয়ারা, এদের কিন্তু আফগানিস্তান পেয়ারই দেখবেন না। আফগানিস্তানে অপারেশন সিন্দুরে কেন হামলা করলো, এটা কৈফিয়ত চাইছে কলকাতার বামেরা মিছিল করে, কেন হামলা করলো। কিন্তু আফগানিস্তানে যে পাকিস্তান হামলা করে বৃদ্ধ সহ শিশু মারলো, এই ব্যাপারে বামেরা কথা বলে নাই কোনোদিন, বলবেও না। এরা হচ্ছে আমি বলেছি তো, ভারতের জন্য হুমকি কিন্তু বাংলাদেশ না। ভারতের জন্য আমার গবেষণা, আমার তো একটা বই লিখতেছি, বইটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, এই জন্য সময় লাগবে আরো, তো কয়েক খণ্ড হবে। সেখানে আমি কিন্তু লিখেছি যে ভারতের দুশ্মনে, ওখানে কিন্তু পাকিস্তানের নাম লিখি নাই, বাংলাদেশের নাম তো লেখার প্রশ্নই আসে না, আমি ওখানে লিখি নাই। আমি বলেছি ভারতের 1 নম্বর দুশ্মন হচ্ছে ভারতের ভিতরে থাকা যারা বামপন্থী, তারা ভারতের দুশ্মন, সকলে নয়, অধিকাংশ। আবারও বলি, আমি যেটা বলতেছি বামপন্থীরা বলছি মানে 100% বামপন্থী ভারত বিরোধী তা কিন্তু বলি নাই। ভারতের অধিকাংশ মুসলমান ভারত বিরোধী। এটা যদি এই ব্যাপারে কারো বিতর্ক থাকতে পারে, আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি 17টা দেশের মুসলমানের সাক্ষাৎকার নিয়েছি। প্রত্যেকটা মুসলমান, তাদের হৃদয় হচ্ছে পাকিস্তান। তারা স্বপ্ন দেখে ভারতকে তারা পাকিস্তান বানাবে। এমনকি অনেকেই বলে না, যে যেমন কয়দিন আগে একজন বলল, ভারতের কোন নেতা যেন বলে ফেলেছে নাকি, কে যেন বলল, কোন ব্যক্তি, যে আমরা ভারতে যাই নাই
কারণ আমরা পাকিস্তান জানি আমরা ভারতকে ভালোবাসি, মিথ্যা কথা। তারা পাকিস্তান এই জন্য যায় নাই যে ভারতকে তারা পাকিস্তান বানাবে, এবং এখনো সেটা বিশ্বাস করে। এমন না যে 47-এ বলেছে শেষ, নো নো, এখনো বলে। আমাকে যদি আমি তাদের লাইভ আনতে পারবো, সে এসে বলবে আপনাকে, তারা এটা বিশ্বাস করে যে তারা ভারতকে পাকিস্তান বানাবে। এই স্বপ্নে তারা ভারতে থেকে গেছে। আপনি আমাকে বলেন, উত্তরপ্রদেশের যে সকল মুসলমানেরা পাকিস্তান চেয়েছিল, কত পার্সেন্ট পাকিস্তানে গিয়েছিল? মাত্র 4%। উত্তরপ্রদেশের প্রায় 85 থেকে 90 লাখ ছিল তখন মুসলমান। আমার এক্সাক্ট ফিগার মনে নাই, কিন্তু এর মধ্যে 85 থেকে 90 লাখ। আপনি আমাকে বলেন তো, সেই 85 থেকে 90 লাখ মুসলমানের মধ্যে কয়জন গিয়েছিল পাকিস্তানে? বলতে পারবেন সংখ্যা? মাত্র 4 লাখ। ওই 4 লাখের মধ্যে আবার 20, 25, 50 হাজার ফেরত আসছে। তার মানে কত পার্সেন্ট গেল? এই মুসলমানগুলো তো এখানে থেকে গেছে, যাদের স্বপ্নে, নয়নে, শয়নে, স্বপনে যারা দেখতো পাকিস্তান বানাবে, এবং পাকিস্তান বানিয়েছে। তারপর তারা যায়নি, এবং সেখানে শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, জ্ঞানী, পণ্ডিত 1947 সালে যখন দেখলো পাকিস্তান হয়ে গেল, যারা মুসলিম লীগ ছিল, লড়কে লেঙ্গে পাকিস্তান, হাত মে বিড়ি মুহ মে পান, এই স্লোগান দিতে দিতে, রেল লাইনে, মাঠে ঘাটে স্লোগান দিতে দিতে, তারা 47 সালের 15ই আগস্টের পরে এরা কি করেছে জানেন? কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছে, কংগ্রেসে। এটা হিস্ট্রিক্যালি সত্য, এটা ঐতিহাসিক সত্য। ওই লোকগুলো কোথায় গেল? যারা স্লোগান দিল হাত মে বিড়ি মুহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান, এই মানুষগুলো এখন কোথায়? তারা কোন দলে গিয়েছিল? কংগ্রেসে আর বামপন্থী রাজনীতিতে গিয়েছিল। 24 ঘন্টার মধ্যে ওই লোকগুলো কংগ্রেস হয়ে গেল, বামপন্থী। আলী ব্রাদার, এরা কারা? যারা খিলাফত চেয়েছিল, তারা কোথায়? খিলাফতের এই 2 আলী ব্রাদার ছিল করমচাঁদ গান্ধীর রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড, সারাদিন থাকতো। তারা খিলাফত চাওয়ার লোক কিভাবে ভারত চায়? তারা তো পাকিস্তানের সাথে বড় কিছু চেয়েছে। এমনকি এই আলী ব্রাদার খিলাফত চাওয়ার জন্য তুরস্কে লং মার্চ করেছিল। আপনি জানেন তাদের কি অপমান? 50,000, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, যখন তুরস্কের খিলাফত ভেঙে যায়, ভারতের 50 নাকি 60,000 মুসলমান তারা লং মার্চ করেছিল তুরস্কে যাওয়ার জন্য। ঘেটি ধরে তুরস্কের লোকজন বিদায় করে দিয়েছে, তোরা কে বে? তো আমরা এলাম তুর্কি, তোরা ভারতীয়রা এখানে, আমরা খিলাফত, তোরা কে খিলাফত রক্ষা করার জন্য? অথচ খিলাফত কে ভেঙেছে? খিলাফত ভেঙেছে ইরানিরা। এই যে আজকে, তখন তো তারা পারস্য, এই যে ইরানের জন্য হাই হোসেন করতেছে, এই ইরানিরা তুরস্কের খিলাফত ভেঙেছে। এই আজকের ফিলিস্তিনি, যার জন্য বাংলাদেশের মানুষ জান প্রাণ, এই ফিলিস্তিনিরা খেলাফত ভেঙেছে, তুরস্ককে টুকরো টুকরো করেছে। এই যে সৌদি আরবের জন্য এত চিকরি করে মক্কা মদিনা, তখন তো নজদার হেজাজ, তখন তো সৌদি আরব নাম না, এরাই খেলাফত। তাহলে দেখেন কে কে ভেঙেছে? ইরান, তারপর আপনার ফিলিস্তিনিরা, তারপর আরবরা, হ্যাঁ সৌদি আরব। তখন তো আরব, তখন তো এরা ভাঙে নাই, তখন তো এদের নাম আরব, সব আরব। এই সব আরব, এই জর্ডান, কুয়েত, কাতারের সব মিলে তুরস্ককে ভেঙে টুকরো টুকরো করেছে। ওইখানে কি বিএজিপি গিয়েছিল? ওইখানে তো তসলিমা নাসরিন গিয়েছিল? এই তুরস্কের খিলাফত ভাঙার জন্য কি আপনি গিয়েছিলেন? আমি গিয়েছিলাম? কারা গিয়েছিল? এই মুসলমানরা ভেঙেছে। কিন্তু ভারতের এই, তখন তো ভারতবর্ষ, তখন তো আর ভাঙে নাই, এই ভারতবর্ষের কিছু বেকুব মুসলমান, সম্ভবত সেটা মানে 50 থেকে 60, এক্সাক্ট ফিগার মনে নাই, এরা লং মার্চ করলো খিলাফত রক্ষা কর। কিরকম হাস্যকর যে সেই লোকগুলো কোথায় গেল? সেই লোকগুলো সব ভারতে রয়েছে। তো তারা কারা? তো এইখানে এই ভারতের সূত্র আমি লিখেছি যে ভারতের সূত্র হচ্ছে অধিকাংশ বামপন্থী, অধিকাংশ মুসলমান। বলছি না সবাই, ভারতে বহু মুসলমান আছে, তারা বন্দে মাতরম গীত গাইতেছে, যারা মনে করে যে ভারত তার ভূমি, পাকিস্তান তার ভূমি নয়। অনেক মুসলমানও আছে, কিন্তু সংখ্যা এরা কম। আপনার একটা উদাহরণ দেই, ভারতের যত জঙ্গি ছিল, সন্ত্রাসী ছিল, যাদের জেল হয়েছিল, ফাঁসি হয়েছিল, মানে পরে মারা গেছে বা জেলে মারা গেছে বা ফাঁসি দিয়েছে, আপনি জানেন তাদের জানাজায় কত লোক হয়েছিল? এই যে কয়দিন আগে উত্তরপ্রদেশের মুক্তার আনসারি নাকি কি যেন একটাকে মেরে ফেললো, যোগী সরকার তাকে এনকাউন্টারে মারলো। আপনি কি জানেন তার লাশ কি করেছে? তার লাশকে কেমিক্যাল দিয়ে রেখে দিয়েছে যাতে লাশ নষ্ট না হয়। লাশ নিয়ে মিছিল করবে, আপনাকে বলে দিলাম, এর আগেও বলেছি, আমি লিখেছি, আজকে আপনাকে আবার আপনার চ্যানেলের মাধ্যমে জানালাম। ওই লাশ, ওই মুক্তার আনসারি, ওই জঙ্গি সন্ত্রাসীর ওই লাশ তারা কেমিক্যাল দিয়ে রেখে দিয়েছে। ওই লাশ তারা তুলবে যখন যোগী সরকার না থাকবে। এদের প্ল্যান দেখেন, এটা কেউ কল্পনা করতে পারেন? এটা আমাকে উত্তরপ্রদেশে তার বাড়ির আশেপাশের লোক আমাকে বলেছে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিলাম ভারতীয়দের এবং বাংলাদেশের মুসলমানদের জানিয়ে রাখলাম যে মানুষের চিন্তা কোন দিকে। তাহলে এরা কারা? সন্ত্রাসী। আর মিছিলে আপনি জানেন আর জানা যায় কত লোক হয়েছে? আপনি বলেন তো, এপিজে আবুল কালাম ভারতের প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্টের জানা যায় কত লোক হওয়া উচিত কমপক্ষে? আমি জানি না, ফরিদ ভাই একটু বলেন না নাম্বারগুলা।
যে সাথে বলেন আমাদেরকে। কাশ্মীরের মুসলমানদের জানাজায় 10 লক্ষ 12 লক্ষ 15 লক্ষ লোক হয়েছিল। উত্তরপ্রদেশের সন্ত্রাসীদের জানাজায় 10 থেকে 20 লক্ষ লোকের জানাজা হয়। নর্মাল একটা লোক, নর্মাল একটা সন্ত্রাসী মানে খুন করছে, জেল হয়ে গেছে, তার জানাজাতে 2 লাখ লোক হয়েছে। ওই যে একটা নাপিত একটা মুসলমান একটা হিন্দুর ঘরে ঢুকে তার বাচ্চাকে বউকে মেরে ফেলেছিল, আপনি জানেন তার জানাজায় কত লোক হয়েছে? 2 লক্ষ লোক হয়েছে। সব গ্রামের মুসলমান আসছে। কিন্তু যখন জিজ্ঞেস করে, যখন তদন্তে গেছিল, আমরা চিনি না, কয় এর সাথে ইসলামের কি সম্পর্ক, জানাজার কি সম্পর্ক, তখন গেলা কেন? লক্ষ। কিন্তু আবুল কালাম, এপিজে আবুল কালামের জানাজায় কত হয়েছে জানেন? 5,000 লোক। কত? আর আমি শেখ 5,000 লোক, তাও এই 5,000-এর মধ্যে 4,500 হলো হিন্দু। আপনি কল্পনা করতে পারেন, কল্পনা করতে পারেন। আর আমার যে নাস্তিক বলে, আমি মূল্য তো এখন 5,000-এর চেয়ে বেশি লোক হবে। আই এম নোবডি। আপনি আপনি আমরা তো মৃত্যু অবধারিত, মারা যাবই। আপনার জানাজাতে মিনিমাম 20,000 লোক, 50,000 লোক হবে মিনিমাম। মানে সরকার যেটাই থাক, মিনিমাম 50,000 লোক হবে আপনার জানা যায়। আমার যে মানুষ নাস্তিক বলে, মুরতাদ বলে, কাফের বলে, মনে যা চায় তাই বলে, ঠিক আছে, ইহুদি বলে, যা চায়, আমার জানা যায় মিনিমাম এখন 5,000 লোক হবে। আর না বেশি হবে। আপনি এখন অনেক জনপ্রিয়, বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের কাছে আপনি যেভাবে এসছেন এবং আপনি যেভাবে কানেক্টেড হয়েছেন, আমরা কিন্তু সেটা পাচ্ছি না। আমি খুব এই জন্য আপনাকে আসলে অভিনন্দন জানাই। আপনার এই টেস্টিমোনিয়াল আমার জন্য আমার অনুপ্রেরণা, আরো অনুপ্রেরণা যোগাবে, আমাকে শক্তি সাহস সঞ্চয় করবো আপনার এই কথায়। আপনি ঠিকই বলেছেন। কিন্তু আপনি দেখেন এপিজে আবুল কালামের জানাজায় 5,000 লোক। আপনি দেখেন সেই ভিডিওগুলো আছে তো, এটা তো এমন না যে আমি বানিয়ে বলতেছি, আপনি সব ভিডিও পাবেন। আমি আপনাকে যেগুলো বললাম, যেটা 47 সালে কথা বললাম, সেগুলো ভিডিও নাই। কিন্তু আমি যে জঙ্গিদের জানাজা, সন্ত্রাসীদের জানাজা কথা বললাম, আচ্ছা আপনাকে একটা উদাহরণ দেই। কাসাবের মতো জঙ্গির জন্য 200 ভারতীয় বিখ্যাত ব্যক্তিরা সাইন করছে তার জন্য ফাঁসি না হয়, যার জন্য কয়েক শত লোক মারা গেল। এই 200 কারা? এখানে তো অনেক হিন্দু আছে আমি ধারণা করি। এখানে হিন্দু আছে, মুসলমান আছে, অদ্ভুত ব্যাপার। এখানে সব বামপন্থী এবং মুসলমান স্বাক্ষর করেছে তার জন্য, এমন বিখ্যাত। এখানে আপনার আমার প্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ পর্যন্ত আছে। কল্পনা করতে পারেন? কিংবদন্তি অভিনেতা, সে এখানে স্বাক্ষর করেছে। ভারতের বিখ্যাত বামপন্থীরা স্বাক্ষর করেছে। কিন্তু এবার আপনাকে বলি, মুফতি মাসুদ জেল কাটলো 8 মাস, একটা লোক টু শব্দটি করেছে। একটা জঙ্গির জন্য 200 লোক সাইন করেছে তার জন্য ফাঁসি না হয়। মুফতি মাসুদ জেল কেটেছে 8 মাস, কেউ টু শব্দটি করে নাই। পরে যাই হোক একটা পক্ষ তাকে ছাড়িয়ে নিয়েছে, জামিন করিয়েছে। কথা বলতে এই যে আপনি দেখেন তসলিমা নাসরিনের কি অপরাধ, তাকে যে কলকাতায় এতদিন 18 বছর আসতে দেয় নাই। সে বামপন্থীদের পৃথিবীতে একটা মাত্র লেখক, আমি তসলিমা নাসরিনের বই তন্ন আপার বই আমি তন্ন করে খুঁজেছি যে সমাজতন্ত্রের সমালোচনা করেছে কিনা, কমিউনিস্টদের সমালোচনা করেছে কিনা। কারণ আমি তসলিমা নাসরিনের বই বিলি করতাম। আমাকে কমরেড আমাদের দৌলতুজ্জামান স্যার, আমাদের জামালপুরের বিখ্যাত বামপন্থী ব্যক্তি, বিখ্যাত প্রগ্রেসিভ মানুষ, তিনি আমাকে, বামপন্থীরা কিন্তু তসলিমার সমালোচনা করতো, আপনি জানেন 90 দশকে কি বলতো আমার জানেন? যখন তার লজ্জা বই বলে যে এই বাংলাদেশে না এই মৌলবাদ স্প্রেড করতেছে তসলিমা নাসরিন, ঠিক এখন যেমন বলে মৌলবাদ স্প্রেড করেছে শেখ হাসিনা, বামপন্থীরা বলে একই বামপন্থী, ওই লোকগুলোই বলে। তখন তো আমি বয়সে তরুণ ছিলাম, মেনে নিয়েছি, বুঝি না, আমি বলছি উস্তাদে বলছে ঠিকই বলছে। কিন্তু আবার কিছু কমরেড আমাকে তসলিমা, ওই যে কমরেড দৌলতুজ্জামান, আরো জালি মাতাব্বরের বই, তারপরে আপনার বামপন্থীদের কিছু বই, তারপর ম্যাক্সিম গোর্কির কিছু বই, সাথে তসলিমা নাসরিনের বই দিত পড়াইতে, আমি মানুষকে দিতাম। তো তসলিমা আপার বই আমি খুঁজে দেখতাম যেখানে মার্কসিজমের বিরুদ্ধে বলছে কিনা বা সমাজতান্ত্রিক নেতা। আমি তার অন্তত অর্ধেক বই, তার যত বই আছে অর্ধেক বই আমি পড়েছি, ইচ্ছা থাকুক আর না থাকুক পড়তে হয়েছে, ঠিক আছে। তার বই আমি কোনোদিনই পাই নাই যে সমাজতন্ত্রের সমালোচনা করেছেন বা কোনো কমিউনিস্ট নেতা সমালোচনা করেছেন। কিন্তু বাংলাদেশের সব কমিউনিস্ট, ভারতের সব কমিউনিস্ট তার বিরুদ্ধে কেন? সে তো কোনোদিনই সমালোচনা করে নাই। আমি তার জীবনে শুনি নাই মার্কসিনের, তার বই মার্ক শব্দ আছে কিনা আমার সন্দেহ আছে, আমি পাই নাই এখনো। লেনিনের সমালোচনা করে নাই, চে গুয়েভারের সমালোচনা করে নাই, কোনো কমরেডের সমালোচনা করে, সমাজতান্ত্রিক রাজনীতির সমালোচনা করে নাই। কিন্তু তসলিমা নাসরিনের বিরুদ্ধে কেন বামপন্থীরা থাকলো আমার এটা বোধে আসে না। মানে এটা কি ধরনের, তার মানে এরা কি তোষণ করেছে? সেই জন্য বলেছি ভারতের প্রধান শত্রু আমি লিখেছি, ভারতের বামপন্থী রাজনৈতিক শক্তি হলো ভারতের 1 নম্বর শত্রু। 2 নম্বর শত্রু হচ্ছে ভারতের ভিতরে। ভাই আমি এটার একটা কারণ কিন্তু বলেছি অলরেডি, আপনি যেটা বললেন কেন তসলিমা নাসরিনের কল্লা চায়, এইটাও কিন্তু দেখেন ওই পাকিস্তান প্রীতি এবং পাকিস্তানের পরাজয়ের আপনার প্রতিশোধ নিয়ে। আপনি দেখবেন আমি আসাদ নূরের কাছে শুনেছি, ওই যে দ্রিকের যে শহীদ আছে না, তসলিমা নাসরিন, আসাদ নূর তো এখন করে না, ওরা কিছুটা ইসলামের সমালোচনা করে। একজন বিশ্বাসী মুসলমান হিসাবে আমার মাঝে মধ্যে ওটা নিয়ে আমার একটু সমস্যা হয়। কিন্তু দেখেন থাকতেই পারে, জি, এই শহীদ নাকি আল্লাহ, নবী, রাসূল সবাইকে গালি দেয়।
এই দ্রিকের শহীদ যে ওই যে ছবি তোলা, ওই যে সত্যি ভণ্ডামি করে। বলেছে, হ্যাঁ, সত্যি বলেছে আসাদ। তো তাহলে শহীদের কল্লা কেন চায় না কেউ? আর একটু অথচ দারুণ দেখেন জি বলেন। অধ্যাপক জাফর ইকবাল উনি হ্যাঁ বারবার বলছে, আমি ওনার কণ্ঠে মানে ওনার কথা শুনেছি যে আমি কেউ দেখাতে পারবে না কোন লেখায় উনি ইসলামের সমালোচনা করেছে, কোন জায়গায় উনি কিচ্ছু করে না, কিন্তু ওনার গর্দানে উঠে গেছে কিন্তু গর্দানটা হ্যাঁ কাটার জন্য। হ্যাঁ কিন্তু সেম কেস। ব্রিকের শহীদ দেখেন ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছে, তার গর্দান কিন্তু কেউ কাটছে না। আর আমি একটু দারুণ, দৃঢ়ভাবে বিশ্বাস করি তসলিমা নাসরিন যদি জামাতকে কোনো না কোনো ভাবে সমর্থন করে, তাহলে আর বাংলাদেশের কিছু। কোনো বাপের পুত নাই তসলিমা নাসরিনের গায়ে হাত দেয়। কালকে শুধু উনি বঙ্গবন্ধুর সমালোচনা করবে 5 লাইনে, আর মুক্তিযুদ্ধ নিয়ে 10 লাইনের একটা প্যারাগ্রাফ লিখবে, কালকেই তসলিমা নাসরিন বাংলাদেশে চলে যাবে। বাংলাদেশে চলে ঢাকা শহরে সে ওই দ্রিকের জি, শহীদের মতো ঘুরে বেড়াতে পারবে, কেউ হ্যাঁ। কিন্তু তার গর্দান কাটতে আর আসবে একটু না। দারুণ দেই, ফরাদ মাজাহার, বিবি খাদিজা ফরহাদ নামে যে, মজারের গর্দানটা কেন কাটা হয় না? হ্যাঁ, ফরহাদ এবং মজার তো নবী নিয়ে কটূক্তি করেছে, তার কবিতায় আছে, সব জায়গায় আছে। হ্যাঁ, খোয়াবনামা খাদিজা নিয়ে কবিতা লিখেছে। হ্যাঁ, না না না, আরে কি কি, আরে খাদিজা খোয়াবনামা, নিয়েও কটূক্তি করেছে সে, হ্যাঁ আরে তার আমি কবিতার নাম পড়েছি। হলো, ভুলে গেলাম তার কবিতার নাম, ভুলে গেছি। খোয়াবনামা না। আর একটা জিনিস বলি, এই যে এখন আমি যদি এখানে দেখেন, এই যে আমি ওইখানে ওটা বুঝতে পারি নাই বাঁশি, আমার ওখানে কিন্তু ফুল আর বাঁশি আছে, কারণ আমি ফুল ভালোবাসি, বাঁশির সুর আমাকে তৃপ্তি দেয়। আমি ইভেন আমি যখন খুব মনোবেদনায় ভুগি, কষ্টে ভুগি, মনোবেদনায়, এমনকি এমনকি অসুস্থ, যখন আমার তীব্র মানে আমার যখন মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, বাঁশি শুনলে আমার মানে বাঁশি যে একটা থেরাপি, এটা আমার কাছে মনে হয়েছে আর কি। আমি জানি এটা আমি সাইন্টিফিক ব্যাখ্যা দিতে পারবো না, তো না, ফুল এটা আমি থেরাপি ভালোবাসি, কাজ করে, সায়েন্টিফিক। বাঁশি আমার কাজ করে। আমি তামিলের দক্ষিণের মানে ভারতের দক্ষিণের একজন বাঁশি বংশীবাদকের ওই বাঁশিটা যখন শুনি, আমার ব্যথা কমে যায়, আমার ঘুম আসে, ব্যথা কমে যায়, আমার জন্য ওষুধে কাজ করে না, আমি দেখেছি থেরাপি কাজ করে। তো এই জন্য আমি বাঁশি রাখি। এটা বুঝে না বুঝলে কিন্তু সমালোচনা করতো। আচ্ছা, আমি যদি এখন এইখানে জ্ঞানের দেবী, জলের দেবী, নদীর দেবী সরস্বতীর মূর্তি রাখি, আর এই অথবা আমি যদি এখানে হিন্দুদের ভগবান শিবের মূর্তি রাখি, অথবা ভগবান রামের মূর্তি রাখি, কিরকম সমালোচনা করবে আমার? আপনার চ্যানেল গায়েব করে দিবে। আপনারও সমাজ, এই লোকেরা কেন আনছেন? কিন্তু আপনি দেখেন তো ফ্রড মাজাহারের পিছনে দেবী সরস্বতীর মূর্তি নাই, সে পিছনে অনেক কিছু আছে তো দেখলাম। হ্যাঁ, ফরহাদ মজার তো ওগুলো নিয়ে ঘুরে বেড়ায়। আপনার সমালোচনা কেউ করে না, কারণ কি? ওই যে যেটা বললেন, কারণ ফ্রড মাজাহার মুক্তিযুদ্ধ বিরোধী, ফ্রড মাজাহার ভারত বিরোধী, ফ্রড মাজাহার হিন্দু বিরোধী, ফ্রড মাজাহার শেখ হাসিনা বিরোধী, ফ্রড মাজাহার জয় বাংলা শব্দ বিরোধী। তার জন্য তারা কেউ কিছু বলবে না। আপনি আরেকটা জিনিস দেখাই, গণজাগরণ মঞ্চে আমি কিন্তু আত্মগোপনে চলে গেছি, অন্যান্য কারণ আছে, রাজনৈতিক কারণটা গণজাগরণ মঞ্চ করা, কারণ গণজাগরণ মঞ্চ প্রকাশ্যে আমরা ফাঁসি চেয়েছি, আমাকে ছাড়বে না। কিন্তু আমাকে কয়জনে চিনে? আর হলো ধর্মীয় কারণ, উগ্রবাদীরা মেরে ফেলবে। আর তারপর আমি 5 আগস্টের আগেও আমি বলেছি, শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পক্ষে বলেছি, এবং তথাকথিত ওই আন্দোলনকে আমি বলেছি এটা একটা হলো শিবিরের আন্দোলন। আমি বলেছি যে এটা গণ অধিকার পরিষদকে আমি বলতাম গণরিয়া অধিকার পরিষদ, আমি বলছি এটা শিবিরের আন্দোলন, শিবিরের ম্যাচ থেকে পরিচালিত হয়, সেই জন্য আমাকে আত্মগোপনে যেতে হয়েছে। আর হলো রাজনৈতিক কারণ হলো গণজাগরণ মঞ্চ। কিন্তু আমাকে তো কেউ চিনতো না, আমার ছবি হয়তো ইমরান সরকারের পাশে ছোট্ট একটা ছবি দেখা যেতে পারে আশেপাশে, বা তার সাথে ঘুরেছি, মুষ্টিমেয় লোকে জানে, বা যারা কাছের লোক তারা জানে। লাকি, যে কমরেড লাকি, তারপর এই যে বসু, তাদের ছবি নাই, কমরেড কাফি বক্তব্য দেয় নাই, সলিমুল্লাহ খান হেফাজতের বিরুদ্ধে গিয়ে গণজাগরণ মঞ্চের পক্ষে কথা বলেনি, তাদের তো কিছু হয় না। কিন্তু আওয়ামী লীগের একটা কর্মী তো ঘরে থাকতে পারে না, আওয়ামী লীগের একটা কর্মী সে ঘরে থাকতে পারে না। ফরিদ ভাই, এখানে আমি আরেকটা কথা বলেছি, একমত হবেন কিনা জানি না। আসলে এই তসলিমা নাসরিন নিধন আর আওয়ামী লীগ নিধন ওদের একই প্রোগ্রাম। আওয়ামী লীগের কোনো একটা ছেলে যদি হ্যাঁ তসলিমা নাসরিনের গর্দান কাটার পরে যদি জানে যে এটা আওয়ামী লীগ, ওরা কিন্তু ওই ছেলেটারও কিন্তু গর্দান কাটবে, কোনো পুরস্কার দিবে না। হ্যাঁ, চমৎকার বলছেন যে কেউ যদি আওয়ামী লীগের ভিতরেও তো কট্টর মুসলমান আছে, তারা পেলে তো সিনাসিনে মেরে ফেলবে, কিন্তু ওরা জামাতেরা তারা মেরে ফেলবে। সেই জন্য বললাম, কারণ কারণ ওই আওয়ামী লীগের কর্মীটা আওয়ামী কিন্তু লীগ। বিপরীতে দেখেন, জামাত কিন্তু তাদের নাস্তিক গুলাতে বুকে আগলে রাখে। বাংলাদেশে তসলিমা নাসরিন থাকতে পারে না, বদরউদ্দিন উমর একই নাস্তিক হয়ে কিন্তু সসম্মানে আপনার আরামে জীবন যাপন করেছে। তসলিমা নাসরিন কোনোদিনই বলে নাই, বাংলাদেশে শহীদুল, যে বাংলাদেশ চায় না, দ্রিকের শহীদ, সে আরামে জীবন যাপন করছে, কিন্তু একই ঘরানার নাস্তিক কিন্তু বাংলাদেশে থাকতে পারছে না। না না, আমি যে উদাহরণ দিলাম তো, যে লাকিরে কেউ কিছু বলতেছে না, বসুরে 5,000 ভোট দিছে জামাতার উল্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা নিয়ে আবার গল্প করে কেন? ওই চক্রবর্তী যে আছে বরিশালের, যে গরু মাংস খাওয়ায় চক্রবর্তী হয়ে,
সে গণজাগরণ মঞ্চে ভাষণ দেয় নাই, তারা তো জামাত একটা থাপড়া দিল না কোনোদিন, কোনোদিন লাকিরে তো একটা চটকানা দিল না। আমি তার মানে এই না যে তাদেরকে চটকানা দিলে আমি চাই না, কারণ নারীদের আমি শ্রদ্ধা করি। কালকেও আমাকে 4-5 জন নারীর কথা বলছে, এদের নিয়ে সমালোচনা করে যেন আমি ভিডিওতে কথা বলি। আমি স্ট্রেট না করে দিয়েছি যে আমি কোনো নারীর সমালোচনা করবো না, কোনো নারী ব্যক্তিগত বিষয় আমি সমালোচনা করবো না, আমার সে দুশ্মন হইলেও না। সুতরাং আবার কেউ ভুল বুঝবেন না দয়া করে। এদেরকে কি জামাত একটা ফুল দিয়ে ঢেল দিয়েছে? কিন্তু ওই গণজাগরণ ওই 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 জায়গা দিয়ে আওয়ামী লীগের একটা কর্মী, ছাত্রলীগের একটা কর্মী যেতে পারবে, তার জান থাকবে থাকবে, কিন্তু তাদের কিছু বলে না কেন? কারণ ওই যে দৃক শহীদুল এদের শেল্টার দিচ্ছে, ওই যে সিংকুবাম যাদের বলি ভিতরে ভিতরে। আমি 2007 সালে পার্টি অফিসে বললাম, যাদের কাছে আমার কথা পৌঁছানোর মতো যোগ্যতা আমার ছিল তখন, আমি বললাম আপনাদের মধ্যে কিন্তু সিংকুবাম ঢুকে গেছে, কমিউনিস্ট পার্টি কিন্তু ভেঙে ফেলবে, ওদিসি ভেঙে ফেলবে, এগুলো তাদের বললাম, তারা পাত্তাই দিল না আমারে। আজকে প্রমাণ পেয়েছেন তো। এইখানে এই গ্রুপটা পরিকল্পিতভাবে বাংলাদেশে বাম রাজনীতি ধ্বংস করে ফেলেছে, এবং তাদের প্রভাব এখন কমিউনিস্ট পার্টিতে বেশি। সেই জন্য আজকে এই দশাটা আপনি দেখেছেন। আর আপনি যে উদাহরণ দিলেন, তসলিমা নাসরিনের কোনো লেখাতে আমি পাইনি যে তিনি আল্লাহর নিয়ে সমালোচনা করছেন, আমি দেখি নাই তো। বদরুদ্দিন উমর স্ট্রেট বলছে যে আল্লাহ মানুষের খাওয়াই না পড়ায়, লাইভ টেলিভিশনে এসে বলছে, জি, তার বিরুদ্ধে আমি কথা নিজে বলেন। দেখেছি। হ্যাঁ, কেন বলে নাই? কারণ ওই যে বলছে যে আওয়ামী লীগের ইতিহাস 90% মিথ্যা, এই জন্য সে তাদের কাছে পিরানে পীর দস্তগীর। তারা পারলে বদরুদ্দিন উমর সারা বেচতে যাবে না, কিন্তু শেখ হাসিনা 560টা মসজিদ বানানোর পরেও তাহাজ্জুদ তাহাজ্জুদের নামাজ পড়ে, তারপরেও শেখ তারপরে হাসিনা কাফের। শেখ হাসিনা কাফের, শেখ হাসিনা হ্যাঁ, হিন্দু ভারতীয় কাফের। জি জি জি। এবং এটার একটা দুঃখজনক কথা, এবং আমি বেগম খালেদা জিয়াকেও সম্মান করি, আমরা কিন্তু তার ওইরকম ধর্ম পালনের কোনো ইয়ে দেখি না, কিন্তু উনি উনি পীর। মানে উনি পীর। দেখেন কারণ ওই যে জিনিসটা কোথায়। আপনি মুক্তিযুদ্ধ যেমন কালকে যদি আমি যদি কালকে শেখ হাসিনার সমালোচনা করি, আওয়ামী লীগের সমালোচনা করি, মুক্তিযুদ্ধের সমালোচনা, আমার কিছুই হবে না। কিছুই হবে না, বরং আপনি আমার ঢাকা শহরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবেন, আপনার কিছুই হবে না। আমার তাহলে বরিশাল ওই যে তসলিমা নাসরিন যদি জামাতকে শুধু একটু সমর্থন দেয়, জি তার জি জি, উপর থেকে সারা বাংলাদেশের মোল্লাদের দুঃখ চলে যাবে। হ্যাঁ চলে যাবে। তার প্রমাণ দেখাই দিই সর্বশেষ, একটা লাইভ প্রমাণ। মেজর আখতারুজ্জামান বিএনপির ভিতরে, মানে কোন রাজনৈতিক ব্যক্তি সবচেয়ে বেশি যদি সমালোচনা করে জামাতের রাজনৈতিক ব্যক্তি, সেটা হচ্ছে মেজর আখতারুজ্জামান। আজকে মেজর আখতারুজ্জামান তার দলের মেম্বার, তাকে দিয়ে ভাষণ দেওয়াইতেছে। তাকে মেজর আখতারুজ্জামানকে দিয়ে, এই জন্য আমি একটা কলাম লিখেছি আমার 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 ওয়েবসাইটে skforid.com, ওখানে লিখছি যে বাঘ মারতে শত্রুকে পাঠাও, জামাত কিন্তু এটা খুব ভালো পারে। দেখেন বদরুদ্দিন উমরকে কেন সে তোয়াজ করতেছে, লাকিকে কেন এখন তোয়াজ করতেছে, কেন বামপন্থী দৃককে তোয়াজ করে, কারণ ফরহাদ মাজাহার কেন তোয়াজ করে, কারণ হইলো ফরহাদ মাজাহার তার শত্রুর শত্রু। তাদের বক্তব্য, বসু যদি কালকে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, লাকি যদি কালকে, কমরেড লাকি মানে কমরেড লাকি, আমি নাম ধরে বললাম কারণ সে আমার জুনিয়র, তাই বলতেছি, তাই আবার কেউ মাইন্ড করে না, আমার মোস্ট জুনিয়র, তাই বলতেছি, যদিও সবাইকে, হ্যাঁ, কমরেড লাকি, তারপর কমরেড বসু, এরা দুইজন কালকে যদি আওয়ামী লীগের পক্ষে একটা কথা বলে, কালকে এদের ঝুলাই ফেলবে, কালকে উদ্ধার করে ঝুলাবে শাহবাগে। কিন্তু এরা একটু করবে না। দেখেন না বামেরা কত বড় ভণ্ড। গোলাম আজমের সমালোচনা করতে গেছে, টিক্কা খানের সমালোচনা, ওইখানে শেখ হাসিনার ছবি দিছে। ওদের মুরদে কোলাই নাই গোলাম আজমের ছবিতে বিকৃত করার, জানে যে তাহলে সেটা বাড়ায় ফেলবে। আমি সরি এই শব্দ উচ্চারণ করার জন্য। সেটা মানে আমাদের এখানে পেট, অন্য কিছু মনে করবেন না প্রিয় দর্শক। জামাল অঞ্চলে সেটা মানে হচ্ছে উদর বেলি, সেটাই আমরা ভুলে ফেলছি, ফাটাই ফেলবে এদের। সেই জন্য ওই উচ্চারণটা তারা করবে না শেখ হাসিনার ছবি দেয়, কারণ এরা জানে এরা হচ্ছিল বদমাইশ এই বামপন্থী গুলো। আপনি দেখেন ফরহাদ মাজাহার বলল, এই কথাটা কোনো বুদ্ধিজীবীরা বারবার সামনে আনে না কেন আমি বুঝি না, একজনও বলে না এখনো। সেটা হলো যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ ক্ষমতায় সে বলল, এই ফরহাদ মাজাহার, যার বউ খরিদ আক্তার উপদেষ্টি ছিল এই ইউনূসের সরকারে, এই ফরহাদ মাজাহার বলল যে তখন আওয়ামী লীগ ক্ষমতায় বলল যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। ক্যান ইউ ইমাজিন? মানে গণতন্ত্রে তো সমালোচনাই হচ্ছে আসল জিনিস, সমালোচনা ছাড়া তো রাজনীতি হবে না। সেখানে কি বলো, জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। কোন জামাত? যে জামাত 71-এ 30 লক্ষ মানুষ হত্যা করেছে, অগণিত নারী ধর্ষণ করেছে। আমি অগণিত কেন বলি? কারণ মাত্র 2 লাখ নারী ধর্ষণ করছে আমি বিশ্বাস করি না। কারণ যারা 30 লক্ষ মানুষ মারছে তারা বুঝি 2 লক্ষ নারী ধর্ষণ করে বসেছিল, আমার তা মনে হয় না। তাই আমি অগণিত বলি। আমি এটা মানে কৈফিয়তটা দিলাম আর কি। অনেকেই বলে যে অগণিত কেন বলি, সেই জন্য বলি এটা অগণিত। আপনি দেখেন 32%, 3% জামাতের সমালোচনা করে ফ্যাসিজম,
অথচ বাংলাদেশের 5 থেকে 6 কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, সেই দল নিষিদ্ধ করা গণতন্ত্র। মানে হাস্যকর, কত বড় হাস্যকর হলে এরা নাকি দেশের বুদ্ধিজীবী। আমাকে অনেকেই বলে যে ফরিদ আপনি কেন আপনি কথা বলতে আসেন? আমি কেন বলতে আসি এই কারণ, আজকে যদি ফরহাদ মাজারের ওই সমালোচনা করার 10 জন বুদ্ধিজীবী দ্বারাই তো আমি কথা বলতাম না। আজকে যদি 50 জন বুদ্ধিজীবী বলতো 32 নম্বর ভাঙেন না, এটা ভাঙা অন্যায়, তাহলে আমি কথা বলার দরকারই ছিল না। কারণ তারা যোগ্যতা, আমি ফরহাদ মাজারের যোগ্যতা নিয়ে সমালোচনা করতেছি না, তার কাজ। আমি ফরহাদ মাজারের যোগ্যতা, জ্ঞান, মেধার সমালোচনা করতেছি না, কারণ এরা জ্ঞানী, জ্ঞান পাপী। কারণ এই শব্দটা তো আমার জ্ঞান পাপী শব্দটা আমার জন্য না, জ্ঞান পাপী শব্দটা আমাকে মূর্খ বলতে পারে কেউ, কিন্তু জ্ঞান পাপী শব্দটা ফরহাদ মাজারদের জন্য। জ্ঞান পাপী শব্দটা সলিমুল্লাহ খান। সলিমুল্লাহ খান এখন বলে মাদ্রাসা হলো সবচেয়ে ভালো ব্যবস্থা, মানে আর বলে সে কোনোদিন দেখেই নেই, তাহলে তার বাড়ির, মানে এটা তাকে ভারতবর্ষ ছিল, তাহলে নালান্দা কোথায় ছিল? মানে আমি বুঝতে উঠতে পারি না মানুষ কিভাবে মিথ্যা কথা বলে। আর আপনি দেখেন এই সলিমুল্লাহ খান বলেছিল, আমি একটা পোস্ট দিয়েছিলাম, আমার ফেসবুকে আছে, তিনি বলেছিলেন ধর্ম নিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হয় না। বরং এটা আওয়ামী লীগের কোনো নেতার মুখ থেকে আমি শুনিনি। কে বলেছে? সলিমুল্লাহ খান। এটা সম্ভবত 5 বছর আগে তিনি পোস্ট দেওয়া আছে আমার ফেসবুকে, যে ধর্ম নিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হয় না। সেই সলিমুল্লাহ খান এখন কার গীত গায়? মানে এই দেশে বুদ্ধিজীবীরা কত ভণ্ড, কত ফাত্রা, মানে কত নিচে নামলে তারা এগুলো বলতে পারে। সেই জন্য আমাদের কথা বলতে হবে। যখন এই ব্যাপারে ডক্টর হুমায়ুন আজাদ স্যারের কাছে আমি শুনতাম, ওটাও তিনি কাট করেই বলতেন, যোগ্যরা যখন কাজ না করবে তখন অযোগ্যদের মাঠে নামতে হবে, যেটা আমরা 1971 মুক্তিযুদ্ধে দেখেছি। যখন আপনি দেখেন মুক্তিযুদ্ধে কারা গিয়েছে, গ্রামের দামাল ছেলেরা, যারা পড়ালেখা করে নাই, ভাত নাই, কাপড় নাই, বা বাপ মায়ের বাউন্ডুলের ছেলেটাই আগে মুক্তিযুদ্ধে চলে গেছে। কারণ এটা যাওয়ার কথা ছিল যোগ্যদের, কিন্তু চলে গেছে আগে অযোগ্যরা। এটাই স্বাভাবিক, কারণ যখন যোগ্যরা তাদের কাজ না করবে অযোগ্যরাই যাবে। সেই কারণে কথা বলতে হয়, বাধ্য কথা বলতে। আমি কারণ দেখেন এই কথা বলা উচিত ছিল বদরুদ্দিন ওমরের, এই ফরহাদ মাজার তুমি এটা কি বললা, যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম কিভাবে হয়। সারা জীবন এই ফরহাদ মাজার আমাদের শিখাইছিল। যখন আমরা ছাত্র ইউনিয়ন করতাম তখন এই ফরহাদ মাজারকে আমরা ক্ষুধা মনে করতাম, ভগবান মনে করতাম বামপন্থীদের। তারা শিখাইতো নো বডি অ্যাবভ দ্য ক্রিটিসিজম, এগুলো শিখাইতো। আমি কিন্তু সেই শিক্ষা ধরে রেখেছি। আমি বিশ্বাস করি নো বডি অ্যাবভ দ্য ক্রিটিসিজম। আমি মাহমুদুর রহমান মান্না ভাইয়ের কাছে শিখেছি জিয়াকে প্রেসিডেন্ট জিয়া বলা যাবে না, জেনারেল জিয়া। এখন মান্না ভাই প্রেসিডেন্ট জিয়াকে পারলে নবী রাসূল বানাই ফেলবে। আমার পরম শ্রদ্ধার অবশ্যই আমার তার কাছে অনেক কিছু শিখেছি। মান্না ভাইকে ভোট দিব বলে আমি 10 বছর ভোটার ছিলাম ঢাকায়, মান্না ভাইকে একটা ভোট দেওয়ার জন্য। মান্না ভাইকে যখন যখন অবিভক্ত, যেমন অবিভক্ত বাংলা তেমন অবিভক্ত ঢাকা ছিল, তাকে ভোট দেওয়ার জন্য আমি ভোটার, ঢাকাতে ছিলাম, পল্লবীর আমি ভোটার ছিলাম। আমি কোনো অবস্থাতেই মান্না ভাইকে একটা ভোট দেবো, আমি এত শ্রদ্ধা করতাম তাকে। সেই মান্না ভাইয়ের কাছে শিখেছি জিয়াকে বলতে হবে জেনারেল জিয়া, সে হচ্ছে খুনি, সে হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের হত্যাকারী অফিসার, এগুলো বলতেন। এখন তিনি জিয়ার নামে পারলে তিনি মমি বানাই ফেলেন। যাই হোক, তার প্রতি আমার শ্রদ্ধাবোধ রেখে এই কথাগুলো তার বলা, যেগুলো আমি বলতেছি এগুলো তার বলার কথা ছিল। আপনি দেখেন আপনি আরো খেয়াল করেন যে এই দেশের একটা বুদ্ধি, যত সুশীল সমাজের দেখতেছেন, আপনি কথা বলতেছেন, রাষ্ট্রদূতকে আপনি একাই ছিলেন আওয়ামী লীগের আমলে, আর ছিল না? তারা এখন কোথায়? আপনি কেন একা বলবেন? তারা কোথায়? তারা কেন বলে না? একজনকে তো কথা বলতে দেখি না আপনি ছাড়া। বাংলাদেশে প্রায় সম্ভবত 160টি দেশে আমাদের দেশের রাষ্ট্রদূত ছিল, আমি যদি ভুল না করি, এটা আপনি আমার চেয়ে ভালো জানেন। সম্ভবত 160টি নাকি, বা আর কম হতে পারে। না, রাষ্ট্রদূত অত না, আমাদের 80টার মতো দেশে আছে, কিন্তু জীবিত রাষ্ট্রদূত আছে প্রায় 200। তাহলে জীবিত 200, তাহলে আমি তো জীবিত একটাই দেখতেছি আমার সামনে, দর্শক আর তো কারণ আমরা জীবিত দেখতেছি না, তারা টু শব্দটি করতেছে না। তো এখানে যার যার দায়িত্ববোধ তো আলাদা জিনিস। একটা বুদ্ধিজীবী ফরহাদ মাজারকে চ্যালেঞ্জ করলো না, একটা তার ফরহাদ মাজারের যত চামচা আছে সবগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মেধাবী তারা। এদের আমি নতুন নাম দিয়েছি মেধাবী। তখন আমি বলতাম এটা মেধাবীর আন্দোলন, কোটানা মেধা, আমি বলতাম এটা মেধাবী। আমি তাদের একজনকে বলেছিলাম যে তুমি এটা সমালোচনা করলে, সে কথা বলে না। আমি বললাম তুমি আর এটা সমালোচনা করো না কেন? জামাতের সমালোচনা করে ফ্যাসিজম কিভাবে হয়, কি করে সম্ভব? কোনো বুদ্ধি, এটা যদি এটা জামাতও কোনোদিন বলে নাই। মানে এই দাবিটা আপনি বলেন, এটা জামাত করার সাহস পাবে? এই কথাটা জামাত কোনোদিন এই সাহস পাবে না। কিন্তু ওই যে ওরা ন্যারেটিভ পয়দা করে, দেখেন না, স্বাধীনতার জায়গায় মুক্তির জায়গায় আসছে আজাদি, তারপরে ন্যায় বিচারের জায়গায় আছে ইনসাফ। কত বড় বাটপার এই সবুরের ভাগনারা, কত বড় বাটপার এই সবুর খানের ভাগনা শহীদুল্লাহরা। এই স্লোগান কোত্থেকে আসছে জানেন? এটা কিন্তু বাংলাদেশের স্লোগান না। এই যে পশুরা, তারপরে চক্রবর্তীরা, আরো যারা কমরেড আছে, আজাদি, ইনসাফ, এগুলো বলেন, এটা কোথা থেকে আসছে জানেন? এই বক্তব্য আসছে ভারতের কাশ্মীর থেকে, ওইখান থেকে আসছে। ওইখান থেকে ভায়া দিল্লি, ভায়া কলকাতা, ঢাকায় চলে আসছে। এগুলো অরুন্ধতী রায়েরা করেছে।
এটা সরা ভাস্কররা করেছে, এটা ভারতের ইরফান হাবিবের মতো ইতিহাসবিদেরা এটা করেছে, আর ইচ্ছা করে এই শব্দগুলো এনেছে। আপনি কেন আজাদি বলেন? ভাষার প্রতি উর্দু গান আমার সাথে বেশি কোনো বামপন্থীরা শুনে নেই, উর্দু গান আমার চেয়ে বেশি কোনো জামাতিরাও শুনে নেই। তাই এবার বললেন না যে আমি উর্দুর গালিবের শের পড়তে পড়তে জিন্দগি তামা বানাই ফেলেছি, গালিবের শের না পড়লে আমার ঘুমিয়ে হইতো না। তাই আমার ওইটা আবার বললেন না যে আমি ভাষার বিরুদ্ধে না আমি। আর হিন্দি ভাষা, উর্দু ভাষা তো পাকিস্তানে না, উর্দুর ভাষা হলো ভারতীয় ভাষা, উত্তরপ্রদেশের না, উত্তরপ্রদেশ থেকে তৈরি হয়েছে, উত্তরপ্রদেশের ভাষা লখনৌয়ের ভাষা। তাহলে সেই ভাষা ভারতে এখনো পাকিস্তানে কত পার্সেন্ট লোক উর্দু বলে? তাদের মাতৃভাষা কয়জনের? এটা তো এই দেশের মানুষ জানেই না। সিন্ধিদের মাতৃভাষা সিন্ধি, বেলুচদের মাতৃভাষা বেলুচ, পাঞ্জাবিদের মাতৃভাষা পাঞ্জাবি, তারপর পশতুনদের মাতৃভাষা পশতুনি। ওখানে উর্দু বলে কয়জন? 7-8% লোক নাকি 10% লোক মাতৃভাষা, তাদের মাতৃভাষা উর্দু। সেখানে তারা এই ভাষাগুলোর উপরে তারা রাজত্ব করতেছে, যেটা আমাদের 1948 সালে করতে চেয়েছিল, পারে নাই, ব্যর্থ হয়েছে। এবং সেখান থেকে আমাদের স্বাধীনতার বীজ বপন হয়েছিল। 71 আমাদের দেশ ভেঙে, আমরা পাকিস্তানকে ভেঙে এই তথাকথিত স্বাদের পাকিস্তান, হাতমে লোটা মোমে পান লড়কেলে, হাতমে বিড়ি মোমে পান লড়কেলেঙ্গে পাকিস্তান, ফাত্রা একটা স্লোগান দিয়ে সেই পাকিস্তান বানাইছিল। ওই 47-এর চেতনা, 47 চেতনাটা বায়বীয় বিষয়, পাকিস্তান শব্দটি তো বায়বীয় বিষয়। পাকিস্তান শব্দের এরা বলে পাকিস্তানি জাতি, কি হাস্যকর ব্যাপার। আরে বাঙালি জাতির বয়স হলো 5,000, 6,000, 4,000, 5,000 বছর আগে। পাকিস্তান শব্দ আসছে 1940 সালে, সে পাকিস্তানের জন্য বাঙালিরা জান দেয়। কিন্তু তারা বাংলা ভাষা নিয়ে বাঙালি মুসলমান, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে আমি যত না মুসলমান তার চেয়ে বেশি আমি বাঙালি। কিন্তু আমাদের বাঙালি এখনকার মুসলমানরা বলে তারা মুসলমান, বাঙালি বলেই না। এই যে সাংস্কৃতিক যে অধঃপতন আমাদের সাথে সাথে ঘটেছে, এটা আমাদের জন্য বিপদ। আর আপনি যে শিরোনাম দিয়েছেন আজকে এই বিষয়টা নিয়ে বলতে গেলে কি করবে জানেন? আমি এটা নিয়ে কম কেন বলতেছি, যে শিরোনাম দিয়েছেন এটা কিন্তু ভিউ কম হবে। এটা ইউটিউবের কি যেন বলে, আরে তাদের অ্যালগরিদমে দেখবেন এটা যদি ভিউ হইতে 1 লাখ হয়ে যাবে 5,000, এটার কারণে এটা জানে, সেই জন্য আমি শব্দগুলো কম উচ্চারণ করতেছি, কিন্তু আমি কথাগুলো বলে যাচ্ছি। আপনি যে শিরোনামটা দিয়েছেন যে এই যে ভারতের প্রতি ঘৃণা, আমি অন্তত 100 জনকে প্রশ্ন করেছি ভারতকে তুমি পছন্দ করো না কেন? জবাব শুনেন কি কি বলে। ভারত 71 সালে আমাদের ট্যাঙ্ক আমার নিয়ে গেছে, এখন তুই কেমনে জানলি? তুই তো বিএনপি করস, তুই কেমনে জানলি? তোর বাপ তো মুক্তিযোদ্ধা না। কোন মুক্তিযোদ্ধারা বলছে না, না। জামাতের বলবে যে ভারত ভাগ করছে এই ইসলামকে খতরামে আনার, মুসলমানদেরকে ক্ষতি করছে, এই জন্য ভারত ভাঙছে, এই জন্য সে ভারতকে ঘৃণা করে। হিন্দু দেখতে পারেন না কেন? কয় হিন্দুরা বড় বড় চাকরি করে, তারা পড়ালেখা করে চাকরি করবে না তো কি করবে? আমি যাই আমার বাচ্চারা দিব কওমি মাদ্রাসায়, হিন্দুরা দিব কিন্ডার গার্ডেনে, তো ওর বাচ্চাই তো গিয়ে সচিব হবে, আমার বাচ্চা হবে? এটা তাদের আপনি বুঝাইতে পারবেন না। ইভেন ভাই এখন যে জেনজি যেটা এই 2024 করলো, এইটা দেখে তো আমার একটা মাথায় আতঙ্ক তৈরি হয়েছে। আমাদের যদি মানে আমরা যদি নিরপেক্ষভাবে দেখি, বাংলাদেশের যদি ধরেন 100টা হিন্দু শিশু জন্মগ্রহণ করে, এই 100টাই কিন্তু আপনার ম্যান পাওয়ার হবে। আর আপনি 100টা মুসলমান জন্মগ্রহণ করলে এখানে কতটা যে জঙ্গি হবে, 50টা 60টা না 70টা, আমরা কিন্তু জানি না। কি ভয়াবহ অবস্থায় কিন্তু আমরা দেশটাকে নিয়ে এসেছি। আপনি 50-60টা বলতেছেন কেন? এখন ইউনিভার্সিটিতে জঙ্গি পয়দা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়তে জঙ্গি পয়দা হয়, বুয়েট থেকে সমাজ চলবে কিভাবে? এই জঙ্গিরা তো কোথাও কিছু করতে পারবে না। আমাদের বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, পৃথিবীর মুসলমানদের পতন এবং তাদের ক্ষতি অনিবার্য। কারণ এরা জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, শিল্প, কবিতা, চারুকলা থেকে দূরে চলে গেছে। আপনি বলেন তো যে কতজন এখন গানের সাথে জড়িত আছে বাংলাদেশে? কালকে দেখলাম নিউজে কে যেন একটা কার্ড পাঠিয়েছে আমাকে, যে ওইখানে নাকি সিট খালি, আর ইয়েতে কি সঙ্গীত বিভাগে ছাত্র নাই। কল্পনা করতে পারেন? তা আপনি কেন নাই? কি কারণ? ধর্মীয় কারণ। আপনি দেখেন চারুকলায় যারা চারুকলায় পড়া বাদ দিয়েছে, আমার ভাগ্না চারুকলাতে ভর্তি হওয়ার কারণে আমার বোন বলছে তারা বাদ দিবে না। অন্যের কথা কি বলবো আমি? বলছে যে সে নাকি দুজকে যাবে, বলেছিল আমার ভাগ্নাকে পড়তে দিবে না বলেছিল। সে কিন্তু মূর্খ লোক না। আর আমার পরিবার রক্ষণশীল পরিবার ছিল না, আমার পরিবার উচ্চশিক্ষিত ছিল না, কিন্তু তারা অসাম্প্রদায়িক ছিল। সেই পরিবারের মানুষ যদি এই চিন্তা করে, তাহলে অন্য মানুষ কি চিন্তা করবো আপনি বলেন? যারা হিন্দুদের, আমরা জীবনে কোনোদিন হিন্দুকে মাল্যবান বলি নাই। আমাদের ঘরে কোনোদিনই মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য কোনোদিনই চর্চা হয় না। আমার বাবা মুক্তিযুদ্ধ যায় নাই, আমি তাকে সার্চ করেছি, আমার জেঠাকে সার্চ করেছি, আমার তো বড় জেঠাকে সার্চ করেছি। আমার জেঠা তো ভাই, যেগুলো আমার বাবার সমান বয়স। আমার অনেক ভাগ্নে আছে আমার চেয়ে বড় বড়, আমার চেয়ে বড় 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর বড় ভাগ্নে আছে আমার। তাদের আমি বলেছি তোমরা মুক্তিযুদ্ধ যাও নাই কেন, সার্চ করেছি। কিন্তু তারা কোনোদিনই মুক্তিযুদ্ধ বিরোধী বয়ান দেয় নাই, অসাম্প্রদায়িক চিন্তা করতো। কালকে
আপনি দেখবেন সম্ভবত তার নাম মল্লিক, নামের শেষে ওই যে ওসমান মল্লিক, যিনি তসলিমা নাসরিনকে আনার যিনি নায়ক, যিনি যিনি আনতেছেন ভারতে, যিনি তিনি কি বললেন যে তার বাবা কমিউনিস্ট, তার বাপ কোনোদিনই তার মাকে নিয়ে যাত্রা দেখে নাই, তার মা নাকি নিয়ে গায়কের গানের অনুষ্ঠানে জানে, কোনোদিন সিনেমা দেখে নাই। ওই হিসেবে আমার বাবা অনেক ভালো, অনেক প্রগ্রেসিভ। আমার বাবা আমাকে বলতো যাত্রা দেখবা, তৎকালীন দেখেন আমাদের সময় গ্রামে তখন যাত্রা দেখার অপরাধ ছিল ছোটদের। বাবা বলতো না যাত্রা দেখবা, যাও যাত্রা দেখে আসো। যাত্রা দেখতে পারে তোমার বাবা, আমি বাবার সাথে যাইতাম যাত্রা দেখতে। আমার মা সিনেমা দেখতো বোরকা পিনতে, বোরকা পরতো গ্রামের মানুষ, কিন্তু আমার মা সিনেমা দেখতো। কিন্তু আমার বাবা তো শিক্ষিত মানুষ ছিল না, আমার বাবা তো রাজনীতি বুঝতো না, আমার বাবা নামাজি মানুষ ছিল। পাশে আমার মায়ের চেহারা কেউ কোনোদিন দেখে নাই। আমার মায়ের চেহারা কোনো নারী ছাড়া খুব কমই মানুষ ছিল যে পুরুষ মানুষ আমার মায়ের চেহারা দেখেছে। কিন্তু সে অ্যাগ্রেসিভ ছিল না, তার অনেক হিন্দু বান্ধবী ছিল, তার হিন্দু মেয়েরা আমাদের বাসায় আসতো, বরং হিন্দু মেয়েরা আমার বাসায় আমাকে বের করে দিত। কোনোদিন যদি আমার ঘরে কোনো হিন্দু মেয়েরা থাকতো আমাকে ওই দিন বাসায় আসতে দিত না, বাসায় আসতে দিত না, মানে না তুমি ঘরে থাকতে পারবে না। এখন তো বুঝি কেন থাকতে না করতো, ওটা তো তখন বুঝি নাই আমি যে কেন মা বের করে দিত। বলছে আজ তুমি নানি বাড়ি চলে যাও, বা তুমি দোকানে গিয়ে থাকো, আমাদের দোকানে গিয়ে ঘুমাবো, যাও, তুমি বাসায় থাকতে পারবে। ইভেন সামটাইম তারা যে আড্ডা, আমার মা যে আড্ডা দিতেন, তার বান্ধবীর বিষয়ে আমার বাবাকে বলতো আপনার আজকে বাসায় আসবেন না, দোকানে গিয়ে থাকেন, এটা বলতো। আমাদের কর্মচারীদের বলতো আজ দোকানে থাকো গিয়া, আসতে দিত না। আমার মা তো, আমরা পূজা দেখতাম, আমাদের তো কেউ কোনোদিন বাধা দেয় নাই, আমার বাপে তখন, আমার বাপ না, অনেকের বাপেই বাধা দেয় নাই। কিন্তু এখন সব না, আমাদের রাষ্ট্র মানে সমাজটা তো আসলে গত 30 বছর, কত 30-25 বছরের মধ্যে ধ্বংস হয়ে গেছে। আগে তো একটা মানে সহনীয় পর্যায়ের সম্প্রীতি কিন্তু ছিল, আপনি যেটা বললেন। হ্যাঁ অবশ্যই ছিল। ঈদে আমার হিন্দু বন্ধুরা আমার বাসায় আসতো, পূজায় তাদের বাসায় যেতাম, না গেলে গালাগালি করতো। দাওয়াত ঈদের বন্ধুরা কিন্তু এমনি বাসায় আসতো, কিন্তু ঈদের দাওয়াত দিতে হতো, তুই কিন্তু ঈদে আসবে, এটা না বললে আসতো না। আমি হঠাৎ করে বন্ধু তো আসবে, কিন্তু আসে না, কিন্তু আসে না কেন? পরে আমি তুই আসলি না কেন? দাওয়াত না দিলে যাবো কেন? তুই দাওয়াত আস নাই, এরকম সম্পর্ক ছিল। কিন্তু এখন দেখেন সেই মানুষগুলোই হিন্দুদের সাথে সম্পর্ক ভালো না। হিন্দুরাও, ইউ বিলিভ ইট অর নট, আমাদের সিমলা বাজারটা হলো অত্যন্ত প্রগ্রেসিভ এলাকা। সেখানে লালনের গান চলে, যেমন ওয়াজও চলে, সিনেমা হল ছিল, 2টা সিনেমা হল বন্ধ, সিনেমা হল নাই। যেখানে বাজারের ভিতরে ইসমাইল সরকার নামে একটা লোক ছিলেন, সরি ইসমাইল মন্ডল, আমার আব্বার বড় সিনিয়র, খুবই ভদ্র মানুষ, তার সরিষা বাড়ি বয়ের রাতে তার বাড়ি, কিন্তু সিমলা বাজার আমাদের এলাকারও তার